ভাদ্রের মাঝামাঝি সময়। সারাটা দিন ভ্যাপসা গরম কেটে রাত্রি নেমেছে। গ্রামের বুড়ো বুড়িরা বলে এ নাকি তাল পাকানোর গরম। কৃষ্ণপক্ষের রাত্রে, আকাশে চাঁদ ক্ষীণ, এখানে ওখানে চাপ চাপ মেঘ ছড়িয়ে ছিটিয়ে তারাদেরকেও আড়াল করে দিয়েছে। রাত আর কত হবে, 8:30টার মতো বাজছে। চট্টগ্রামের ফটিকঝুড়ির একটি প্রত্যন্ত গ্রাম দেবডাঙ্গা। যখনের কথা বলছি তখন বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে। নেহাত প্রত্যন্ত গ্রাম হলেও একেবারে সভ্যতা থেকে বনবাসীও নয় এই গ্রাম। লোকজনের মধ্যে শিক্ষা দীক্ষা আছে। দুটো স্কুল আর গ্রামের সীমানায় মাইলখানেকের মধ্যে একটা কলেজও আছে। গ্রামের পশ্চিমে বয়ে চলেছে হালদা নদী, একে বেঁকে বহুদূর গিয়ে মিশেছে কর্ণফুলিতে। সে যাক, যে রাতের কথা বলছিলাম আর কি। সাইকেল চালিয়ে নাইয়ের হাট থেকে ফিরছিল বিকাশ। ডান দিকে সরসর করে বয়ে চলেছে হালদা, সামনের রাস্তা ফাঁকা। খানিক বাদেই রাস্তার বাঁ দিকের সরু ঢালু মেঠো পথ ধরে নেমে যায় সে। হালদাকে পেছনে ফেলে সে চলতে থাকে। আর 8 মাইলের মতো এগোলে এই পথের ধারেই তার বাড়ি। নিস্তব্ধ রাস্তায় ঝিঝির শব্দ আর সাইকেল চালানোর ক্যার ক্যার শব্দ বাদে আর কিছুই আপাতত কানে আসছে না। হঠাৎ গন্ধটা নাকে লাগে বিকাশের, পাকা তালের মাতাল করা সুগন্ধ। এই সময়ে তাল পেকে পেকে লম্বা গাছগুলো থেকে ঝরে পড়ে। ভূপাতিত তালের মালিকানা নির্ধারিত হয় আগে আসলে আগে ভিত্তিতে, মানে যার আগে চোখ পড়বে তারই তাল। বিকাশ সাইকেলের গতিটা একটু কমিয়ে দেয়। পকেট থেকে নোকিয়ার হ্যান্ডসেটটা বের করে টর্চ জ্বালিয়ে এদিক ওদিক আলো ফেলে দেখে, ওই তো একটু দূরেই একটা তাল রাস্তার ধারেই পড়ে আছে। মনে মনে খুশি হয়ে তালটাকে নিতে হাত বাড়ায় সে, কিন্তু তালটা হাতে লেগে ঘুরিয়ে পড়ে রাস্তার পাশের ঢালু জমিতে। বিকাশ একটু বিরক্ত হয়। এ সময়ে জমি কর্দমাক্ত থাকে, আর তার উপরে সবে শীষ গজানো ধানের চারা। কিন্তু কাদা লাগার ভয়ে এমন সুন্দর পাকা তাল ফেলে যাবে? একটু ভেবেই সে নেমে পড়ে। তালটা হাতে তুলে নেয় সে। ও মা, সামনে আরো তাল, 3-4 দেখা যাচ্ছে। ভাগ্যিস সে নেমেছিল, নইলে হাতের কাছে এত তাল পেত কি? কাদা মারিয়ে মারিয়ে সে এগিয়ে যায় আরো। আহা, কতদিন বাদে আঁশ মিটিয়ে তালের বড়া সাঁটানো যাবে। হঠাৎ আকাশ থেকে মেঘের বজ্র নির্ঘোষ বেজে উঠল, আর তাতেই হঠাৎ যেন সম্মতি ফিরে পেল সে। এ কি, কটা বাজল এখন? 2 হাতে তাল বলে বেশ কষ্ট করেই বাঁ কবজিটা উল্টে ঘড়িটা দেখে সে। রেডিয়ামের সংখ্যাগুলো আর কাটা 3টে একটু ঠাহর করে বুঝল ঘড়িটা বন্ধ হয়ে গেছে। বিরক্ত এক হাতে তালটাকে মাটিতে নামিয়ে বুক পকেট থেকে মোবাইলটা বের করে সময় দেখল। সময়টা 10:35। কিন্তু এই কি করে সম্ভব? এই কিছুক্ষণ আগেই না সে তাল কুড়োতে নামল, আর এর মধ্যেই এতক্ষণ হয়ে গেল নাকি? এবার যেন তার মনের সামনে থেকে একটা একটা করে পর্দা সরতে শুরু করেছে। সে এতক্ষণ ধরে তাল কুড়োলো, কিন্তু তার কাছে তো অনেকগুলো তাল থাকা উচিত। মেরে কেটে 2টো মাত্র তাল কেন? ডান হাতের তালটায় একটু ঠাহর করে দেখতেই সে কেঁপে উঠে ফেলে দেয় ওটাকে। তাল নয়, খুলি, মরার খুলি। শূন্য কোটরে এক পাটি দাঁত খুলে চেয়ে আছে সেটা ওর দিকে। এবার সভয়ে আশেপাশে চোখ বুলায় সে। কোথায় তাল? শয়ে শয়ে খুলি ছড়ানো চারিদিকে। এ কি, এ তো খুলি, এখানে এলো কি করে? কোত্থেকে এলো? এবার তার বুকটা আবার ধক করে উঠল। সে কি গ্রামের ওই নিষিদ্ধ প্রান্তে চলে এসেছে? একবার ঢোক গিলে সে আশেপাশে তাকায়। আকাশের বুকে যেন মেঘের রূপে লালচে রক্ত জমাট বেঁধেছে। এবার সে নিজেকে আবিষ্কার করল একটা ডোবার মাঝে। তার পেছনে বহু দূরে গ্রামের জনবহুল অংশের সীমানা। সে দাঁড়িয়ে একটা অব্যবহৃত ডোবায়। কতদিনের পাতা, কচুরিপানার পচা জল, তাতে বিশ্রী দুর্গন্ধ।
আর ডোবার মাঝে দ্বীপের মতো একটা উঁচু মতন জায়গা। সে জায়গার উপরে দাঁড়ানো একটা ন্যাড়া তাল গাছ। ন্যাড়া না, এখান থেকে দেখে ওটাকে ন্যাড়া বলে ঠাওর হয় না, কারণ একদম ওপরে বসে আছে কেউ যেন একটা। হ্যাঁ, এতদিন যার কথা গল্পে কাহিনীতে শুনে এসেছে, কার মিথ্যা? হ্যাঁ, একদম বর্ণনার মতোই রূপ, কুচকুচে কালো শরীর আর সারা গায়ে চোখ। সেই ভয়ানক অপদেবতা যে কিনা তার মায়ার শিকারকে টেনে আনে তার ডেরায়, তারপর নির্মমভাবে শেষ করে দেয় প্রবল আক্রোশে। বিকাশ আর নড়তে পারছে না, ভয়ার্ত চোখে চেয়ে আছে ওদিকে। ভয়াল দর্শন মূর্তিতে সরীসৃপের মতো ন্যাড়া তাল গাছ পেয়ে নেমে আসছে সেটা। আশেপাশে ছড়ানো ছিটানো খুলিগুলো যেন বিকৃত স্বরে হাসছে। এবার একটা লাফে সে ঝাঁপিয়ে পড়ল শিকারের উপর। তারপর আবার আকাশে বিদ্যুতের ঝলক। তারপর শুরু হলো প্রবল বর্ষণের তীব্র সুরে চাপা পড়ে গেল বিকাশের অন্তিম চিৎকার। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে। কেমন আছো বন্ধু? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমরা শুনতে চলেছ শ্রী চয়ন দাসের কলমে একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প। গল্পটা শেষ পর্যন্ত শুনো। আজকে গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি দিব্যেন্দু। শুরু হচ্ছে শ্রী চয়ন দাসের কলমে কার নির্জা। পরদিন সকাল। বৃষ্টি এখনো থামেনি। গতকাল রাত করেই ভীষণ বৃষ্টি নেমেছে। বেশ কয়েকদিন ভ্যাপসা গরম পড়ার পর এমনটা বৃষ্টি হলো বলেই হয়তো হালদার পাড় ভাঙার সংখ্যা দেখা দিয়েছে। আর তেমনটা হলে গ্রামে জল ঢুকবে অবধারিতভাবে। সেই চিন্তার থেকেও বড় চিন্তা হলো শিলবাড়ির বিকাশ নিখোঁজ। গতকাল রাত্রে সে ঘরে ফেরেনি। তার উপর প্রকৃতি এমন রুদ্রমূর্তি ধারণ করেছে যে চিন্তার পাল্লা ক্রমশ ভারী হয়ে উঠছে। বাড়িতে রীতিমতো কান্নাকাটি পড়ে গেছে। ওর সাইকেলটা পথের ধারেই পাওয়া গেছিল। তার ভয়টা আরো বেশি। পুরো গ্রাম জুড়ে একটা চাপা কানাকানি চলছে। লোকজন বেরিয়েছে খোঁজ নিতে, কিন্তু অবিশ্রান্ত বৃষ্টিপাতে এই সন্ধান অনেকক্ষণ চালানো যাবে কিনা সেটা বলা যায় না। দুপুরের মধ্যেই লোকগুলো বিফল হয়ে ফিরে গেল। এখন শেষ উপায় থানা পুলিশ করা। এদিকে 12 ঘন্টারও অনেকক্ষণ ধরে একটানা বৃষ্টিতে সত্যি সত্যি হালদারের পাড় ভেঙে জল ঢুকতে আরম্ভ করলো গ্রামে। আর দেখতে দেখতে ক্ষেত, পুকুর আর গেরস্থের উঠান একেবারে একাকার হয়ে গেল। সন্ধ্যার মুখে বৃষ্টির ছটাটা একটু কমে এলো। বছর 19-এর রাজু তার স্বভাব মতনই জাল নিয়ে বের হলো শিকারে। এ তার শখ। বর্ষায় যতবারই এমনটা জল জমে ততবারই সে জাল নিয়ে তার ভাগ্য পরীক্ষা করতে নামে। পুকুর ডুবে গিয়ে বা হালদা থেকে বানের জলে অনেক রকমের মাছ উঠে চলে আসে উঠোনে ও ক্ষেত খামারে। কপালে থাকলে মাছেরই রুই বা মৃগেলও উঠে আসতে পারে। আর রাজুরও জাল ছেঁড়ার হাত একদম পাকা। তাই এবারও ঘরের সকলের নিষেধ উপেক্ষা করেই সে জাল নিয়ে উঠোনের পাশে নেমে পড়েছে। চারদিকে মিশমিশে অন্ধকার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। গত রাত থেকে বিদ্যুৎও নেই। রাজু জাল থেকেই এর মধ্যেই কয়েকটা কই ও ছোট ছোট শোল মাছ ধরেছে। আর একটু বড় মাছের আশায় ঘরের পিছনের দিকে এগিয়ে যায় সে। হঠাৎ ভাসমান কিছু একটাতে জাল আটকে গেল। অনেক সময় তাল গাছ থেকে পড়া বাবুই পাখির বাসা বা পচা কলা গাছের গুড়ি আটকে যায় জালে।
তার ভেতরে পুঁটি বা মৌরলা মাছের ঝাঁকও থাকে। এও তেমন কিছুই হবে ভেবে সে টেনে আনলো সেটাকে। কাছে আনতেই একটা পচা দুর্গন্ধ তার নাকে লাগলো। আচ্ছা আধারেও সে বুঝতে পারল এটা একটা মনুষ্য শরীর। আর তখনই একটা চাপা আশঙ্কা তার মনে এসে ধাক্কা দিল। প্রতিবেশী বিকাশ কাকু নিখোঁজ গত রাত থেকে। আর দেরি না করে সে চিৎকার করে ডাকতে ডাকতে ঘরের দিকে ছুটতে লাগালো। রাজুর আশঙ্কায় সত্য, বিকাশের ছিন্ন ভিন্ন শরীরটাই ভেসে এসেছে পানির জলে। বড় নির্মমভাবে খুন হয়েছে সে। চোখ দুটো উপড়ানো, ঘাটটা মুচকে ভাঙা, আর সারা শরীরে কেউ যেন লম্বা লম্বা পিন ফুটিয়েছিল। এমনই গভীর গর্ত, রক্তের চিহ্নও নেই শরীরে। অমন বিভৎস অবস্থা দেখে গ্রামের প্রত্যেকেই শিউরে উঠল। বিকাশ নিখোঁজ হওয়ার পর একটা চাপা ফিসফিসে গ্রাম চলছিল। এবার লাশটা দেখে সবার মধ্যেই ফিসফিসটা ঈষৎ বেড়ে গেল যেন। আর গ্রামের সকলের মুখে মুখে ঘোরা এক উপকথার সাথে বিকাশের পরিণতিটা যেন যথেষ্ট মিল ছিল। এই কথাটা বারবারই মনে ধাক্কা খাচ্ছিল ৭৫ বছর বয়সী বৃদ্ধা সরলাবালার মনে। তার এখনো মনে আছে যখন সদ্য তার বিয়ে হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় ৬০ বছর আগে। তখন এই গ্রামে কারমিচ্চার কথা তিনি প্রথম শোনেন। তারপর তার জীবনে একাধিকবার এমন ঘটনাও ঘটেছে। এমনই শ্রাবণ ভাদ্র মাসে গায়ের লোক গায়েব হয়ে যেত। তারপর তাদের বিভৎস মরা পাওয়া যেত এমনই অবস্থায়। তার শাশুড়ি মা বলেছিলেন কারমির্জা বড় ভয়ানক পিশাচ। তার নাকি সারা গায়ে চোখ, আর তার আছে অনেক সাকরেত। তারাও হয় বেশ মায়াবী। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে তারা একলা পথ চলতি মানুষকে নিশানা বানায়, তারপর সম্মোহিত করে নিয়ে যায় কারমির্জার ডেরায়। তারপর তাকে খেয়ে ক্ষুধা মেটায় কারমির্জা। এমন ঘটনা এককালে খুব ঘটত এই গ্রামে, কিন্তু গত ২০-৩০ বছরে এমন ঘটনা ঘটেছে বলে তো মনে আসছে না। ওদিক পানে তো লোকজন যাওয়াই বন্ধ করে দিয়েছিল। তবে বিকাশ ওদিকে গেল কিভাবে? নাকি কেউ ডেকে নিয়ে গেল? এসব প্রশ্নই ঘুরছিল তার মাথায়। বিদ্যুৎ এখনো আসেনি। ঘরে একটা হ্যারিকেন মাধ্যম আজ চলছে। সরলাবালার ১৪ বছর বয়সী নাতি রবি তার ঠাম্মার কাছে এসে বসে। সে বলে ওঠে, ঠাম্মা, ঠাম্মা, তুমি যে ওই ভূত একটার গল্প বলতে না, ওই রকমই। হ্যাঁ দাদু, এটাও মনে হচ্ছে তারই কাজ। কি যেন নাম বলেছিলে? কার কার কথাটা সম্পূর্ণ হতে দেয় না সরলাবালা, চুপ করিয়ে দেন। এইসব নাম রাতে নিতে নেই দাদু, একদম চুপ। তারপরেই ঘরে প্রবেশ করে সরলাবালার পুত্র, মানে রবির বাবা নিরঞ্জন। গলা খাকরি দিয়ে বলে ওঠে, বাজে বকো না তো। ভূত ফুত কিছু নয়, কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর কাজই হবে। হয়তো কোনো কারণে খুন করেছে। কাল পুলিশ আসবে, তদন্ত শুরু হলেই সব বোঝা যাবে। তুমি ছেলেটাকে ছোট থেকে এইসব ভূতের কেচ্চা শুনিয়ে শুনিয়ে মাথা খেয়েছ। আর এই যে বাপ, এখনো এত ধেরে হয়ে এসব গল্প শুনছিস? সরলাবালা এবার বিড়বিড় করতে থাকেন, নিজের চোখে তো কম দেখলাম না এসব। তুই উড়িয়ে দিলেই কি মিছে হয়ে যাবে? এ ওই হতচ্ছাড়ারই কাজ। এবার নিরঞ্জনের গলায় আর একটু ঝাঁঝ এনে বলল, আবার কি বিড়বিড় করছো মা? বলি, তোর ছোটবেলার ওই ঘটনাটা মনে নেই নিরু? ওই যে... আচ্ছা থাক, আওয়াজ শুরু হলো তোমার। পারি না বাবা তোমাকে নিয়ে। দূর, কই গো, এক কাপ চা দাও না, ভিজে ভিজে আবার ঠান্ডা না লাগে। এই ঝড় সময় আবার স্নান করতে হলো। বলতে বলতে নিরঞ্জন আবার বেরিয়ে যায় ঘর থেকে। রবি এই সুযোগের অপেক্ষাতেই ছিল। প্রবল উৎসাহে ঠাম্মাকে গিয়ে বলল, ঠাম্মা, বাবার সাথে কি হয়েছিল বলো না। বেশ, শোনো দাদু, তখন তোমার বাবা বেশ ছোট।
তোমার চেয়েও ছোট হবে বয়সে। পাশের গ্রামে কুটুম বাড়িতে গিয়েছিলাম নিমন্ত্রণে। তা বিকেল গড়িয়ে চলে আসবো ভেবেছিলাম। বিকালে জোরে বৃষ্টি নামায় আটকে গেলাম। সন্ধ্যার মুখে বৃষ্টি ধরে আসতেই বেরিয়ে গেলাম। আমরা দুই বাড়ির মেয়ে বউরা একসাথে ফিরছিলাম। তোমার বাবা তো লাফিয়ে লাফিয়ে আগেই চলছিল। এমন সময় চোখের সামনে তাকে দেখতে না পেয়ে চিন্তা হলো, সে কি বাড়ি চলে গেল? পথের ধারে তার এক পাটি চটি পড়ে আছে দেখলাম, আর সেখান থেকে কাদা মাটির ছাপ সোজা নেমে গেছে ধানি জমির দিকে। ওদিকে চোখ ফিরাতেই দেখি তোমার বাবা কাদা মাটিতে কি যেন ঘাঁটছে, আর একটু একটু করে এগিয়ে চলছে। আমি তো ডাকলাম কয়েকবার, কিন্তু তার কোনো সাড়াই নেই। বাধ্য হয়ে ওই কাদা জমিতেই নামতে হলো। দেখলাম নিরুর চোখগুলো কেমন বুজে আছে, মুখটা ঝুঁকে আছে। ওকে হাত ধরে টান দিলাম, কিন্তু এক চুলো নড়াতে পারলাম না। তারপর ওকে ধরে ঝাঁকালাম। তারপরেই ওর হুঁশ ফিরল। কথা না বাড়িয়ে ওকে টেনে নিয়ে এলাম ঘরে। সেদিন রাতে ওর এলো ধুম জ্বর। পরে বলল সে নাকি জমির ধারে মাছ পড়ে থাকতে দেখেছিল। ওগুলো হাতে নিতেই দেখলো কাদা জমিতে মাছ লাফাচ্ছে। সেই দেখে সেও নেমে গেল কাদাতে। ব্যাস, আর কিচ্ছু মনে নেই তার। অথচ আমি বা আমার সাথে থাকা অন্য মেয়ে বউরা কেউ কিন্তু কোনো মাছ দেখেনি। সেদিন যদি ঠিক সময়ে না দেখতাম, তবে আমার নিরুকেও সে টেনে নিয়ে যেত। আমি তো তারপর গায়ের মায়ের মন্দিরে পুজো দিলাম, দুইজনকে কাপড় দিলাম। ও এমনই গো, মায়া দেখিয়ে টেনে নিয়ে যায়। আচ্ছা ঠাম্মা, এই জিনিসটা আমাদের গায়ে এলো কি করে বলো তো? সে তো জানি না দাদু, বৃদ্ধা উত্তর দিল। ঘটনার পর কেটে গেল বেশ কয়েকটা দিন। বৃষ্টি কমে জল নেমে গেছে। পুলিশ এসেছে, একে ওকে জিজ্ঞাসাবাদও করেছে, কিন্তু লাভ কিছুই হয়নি। না মার্ডার স্পট বা মার্ডার ওয়েপেন কোনো কিছুই পাওয়া যায়নি। খুনি তো দূরস্থ। অপঘাতে মৃত্যু বলে 3 দিনের শ্রাদ্ধ হয়ে গেল বিকাশের। এবার গ্রামের লোকজনের মনে হলো দক্ষিণ দিকের জলার দিকটা একবার ভালো করে দেখা উচিত। আর 25 বছর আগে এক জাঁদরেল কুনিন দিয়ে মন্ত্রপুত লোহার বেড়ি দিয়ে সীমানা দেওয়া হয়েছিল সেই দিকটায়, যাতে এই গ্রামের কেউ ওদিকটায় না যায়। তবে কি বাঁধনটা কেউ খুলে দিল? এতদিন সবার মনে এই দিকটার কথা আসেনি, কিন্তু পুলিশ যখন কোনো কুলকিনারা করতে পারেনি, তখন সকলেরই মনে হলো কয়েক দশকের পুরনো বিভীষিকা আবারও ফিরে এলো না তো। দিন থাকতেই 3টে কলা গাছের ভেলায় চড়ে 15-20 জন মানুষ রওনা দিল ওইদিকে। দক্ষিণে ধান ক্ষেতগুলো পেরিয়েই একটা ডোবা, আর এই ডোবার ধারেই পাশাপাশি সমান্তরালে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা বড় বড় গাছ। তাদের গায়ে জড়িয়ে বাঁধা ছিল বেশ মোটা আর ভারী শিকল। পুরো গ্রামকে শ্মশান হওয়া থেকে বাঁচাতেই এই ব্যবস্থা। গুণেন বলে গিয়েছিল ওই প্রেতকে নিঃশেষ করার ক্ষমতা তার নেই, সে কেবল
তার পরিধিকে সীমিত করতে পারে। গ্রামের ওই দক্ষিণ প্রান্তের আরও দক্ষিণে আছে হালদা নদীর চওড়া অংশ, যা ওই ভূখণ্ডের 3 পাশেই বেষ্টিত। তার উত্তর অংশটাকেই কেবল পৃথক করা হয়েছিল। এখন সেদিকটাতেই ওরা চলেছে। খানিক এগিয়েই তারা দেখতে পায় বাঁ দিকে শিকল খুলে মাটিতে গড়াচ্ছে। নদীর ধার ঘেঁষে একটা গাছে বাঁধা ছিল সর্ববামের অংশটুকু। নদীর পাড় থেকে মাটি ক্ষয়ে গিয়ে গাছটা ভূপাতিত হয়ে আছে। ডালপালা সমেত ডগার অংশ নদীর জলেই তলিয়ে গেছে, আর শিকড় উপড়ে গিয়ে গোড়া উঠে এসেছে মাটির ওপর ভাগে। দেখেই ওদের সবার চোখ বড় বড় হয়ে যায়। ওই দলের মধ্যে এই ষষ্ঠার্থ ব্যক্তি ছিলেন দুজন। দুজনেরই মুখ শুকিয়ে যায়। বাকিরা ওদের দিকে তাকায়। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই এ বিষয়ে। সবারই বয়স ওই 30-এর আশেপাশে। তাই ঠিক কোন কারণে বা কিভাবে এই শিকল বন্ধ করা হলো তা তারা জানে না। শুধু শুনে এসেছে গ্রামের দক্ষিণ দিকটা বন্ধ করা, কাজেই ওদিকে যাওয়া নিষেধ। ষাটোর্ধ্ব এক ব্যক্তি দৃঢ় কণ্ঠে বলে ওঠে, দেখা হয়ে গেছে, চলো সবে। সকলেই ভেলা ঘুরিয়ে নেয়। কেবল ওই ব্যক্তি চেয়ে থাকে ওদিকে স্থির দৃষ্টিতে, যেদিকে একটা ন্যাড়া তাল গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে সুদূর আকাশের দিকে, সব গাছের মাথাকে ছাড়িয়ে। ষাটোর্ধ্ব এই লোকটার নাম হলো বাদল। ঘরে গিয়ে সে গভীর মুখে খাটে শুয়ে থাকে। তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। বিপদ যে আসতে চলেছে সে নিশ্চিত। তবে পুরো গ্রামের বিপদের চেয়েও বিপদের নিশানায় আছে একটি পরিবার, তার বন্ধু সুরেশের পরিবার। এই গ্রামের এককালে দোর্দণ্ড প্রতাপ দেবের পরিবার, যাদের নামে এই গ্রামের নাম দেবডাঙ্গা। মনে মনে একটু ভাবনাগুলোকে গুছিয়ে নেয় সে। তারপর পাশের টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে খুঁজে বের করে সুরেশ নামে সেভ করা কন্ট্যাক্ট লিস্টটা। তারপর সবুজ আইকনে ক্লিক করে কানের পাশে ধরে। ওপাশে রিং হচ্ছে। একটু পরেই ভরাট কণ্ঠে শোনা গেল, হ্যালো। বহুদিন পর প্রিয় বন্ধুর কণ্ঠ শুনে খানিকটা আবেগী হয়ে ওঠেন বাদল, কিন্তু ক্ষণিকেই নিজেকে সামনে নিয়ে এসে বললেন, শুরু, আমি বাদল বলছি। আরে বাদল, 100 বছর বাঁচবি বেটা। তোর নাম্বারই খুঁজছিলাম বুঝলি। পুরনো সেট ছিল তো, এটা তো নতুন সেট ছেলে দিয়েছে। আমার কি ভাগ্য দেখতো, সাক্ষাৎ ফোন তুই করলি। কেন রে, হঠাৎ এই গরিবকে মনে পড়লো কেন? এই একদম না, এইসব ইমোশনাল কথাবার্তা একদম বলবি না। তোকে বললাম কবে রে হতভাগা। আচ্ছা হয়েছে, ছাড় সেসব। আগে বল, কেন খুঁজছিলি? ছেলের বিয়ে ঠিক হয়েছে রে বুঝলি। আরে বাহ, কমলের বিয়ে? ভালো ভালো, খুব ভালো। কবে? এই সামনের আশ্বিনে, লক্ষ্মী পুজো 2 দিন আগে। এবার বাদল একটু ভাবল, এরকম একটা শুভ সংবাদের সময় মুখে একটা দুঃসংবাদ দেওয়াটা কি ভালো দেখায়? তাছাড়া বিয়ের ডামাত হলে তো তার বন্ধু এদিকে আসার সুযোগই পাবে না। কাজেই এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এদিকে ওপার থেকে সুরেশ বলে, কিরে বেটা, চুপ করে মরে গেলি যে? ও কিছু না, ঠিক আছে। আমি বিজয়াতে মায়ের বিসর্জন সেরে গিয়ে উঠবো তোর ঘরে, কেমন? সে তো উঠবি, তবে তার আগে ছেলে যাবে তোর ওখানে। এটি শুনেই বাদলের মনে আশঙ্কা জেগে উঠল। সশঙ্কিত কণ্ঠে বলল, কিন্তু কেন? আরে ওই আজকাল কি সব হয় না, ওই ওই যে বিয়ের আগে কি ওই ছবি টবি তোলে, কি যেন বলে, ও হ্যাঁ, ওই প্রি ওয়েডিং ফটোশুট। তোর হবু বৌমা সহ যাবে বললো ওখানে, সাথেও ওদের কিছু ওই বন্ধু বান্ধবও যাবে। আমার তো গ্রামে এখন আর কিছুই নেই, আছিস শুধু তুই। তাই ওরা একটু তোকেই কষ্ট দেবে। বেশি দিনের জন্য নয় রে, ওই সবে 2 দিন,
সামনের পূর্ণিমার রাতে নাকি বিশেষ একটা ফটো সেশন করতে যাবে ওরা, ওই জন্যই। এবার বাদল কঠিন কণ্ঠে বলে ওঠে, ওদের মানা করে দে শুরু, এসব যেন এখানে না করে, এখানে আসার কোনো দরকার নেই। হতবাক হয়ে গেল সুরেশ। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, কেন রে, কি হয়েছে? এই, তুই আমার সাথে মশকরা করছিস? মস্করা করার সময় নয় এটা শুরু, ওদের ভালোর জন্যই বলছি আমি। কিন্তু কি এমন হলো রে যার জন্য তুই ওদের আসতে বারণ করছিস? বাদল খানিকক্ষণ চুপ করে রইল। এবার ঢোক গিলল। ওপার থেকে সুরেশের অসহিষ্ণু গলা শোনা গেল, আরে বেটা, কি হলো, বল কিছু। এবার আস্তে আস্তে বাদল বলল, কার মির্জার বাঁধন কেটে গেছে শুরু। কথাটা শুনেই এবার সুরেশের বিস্ময়টা ধীরে ধীরে আতঙ্কে পরিণত হলো। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, কার মির্জা বাঁধন ছুটে গেছে? কিন্তু কিন্তু কি করে হলো এসব? নদীর ধারে যে বড় গাছটায় শিকলের বাঁধন শুরু হয়েছিল, ওখানটায় মাটি ক্ষয়ে গেছে শুরু। তারপর মাটির অবলম্বন না পেয়ে গাছটা একদম সমূলে উপড়ে পড়েছে। হয়তো এই শ্রাবণের মাঝামাঝি বৃষ্টির সময় হয়েছিল। ওদিকে তো কারো যাওয়া আসা নেই, তাই কেউ বলতেও পারে না। এই কদিন আগেই শিলবাড়ির বিকাশশীল নিখোঁজ হয়ে গিয়েছিল, সারাদিন ওর সন্ধান নেই। পরে অতিবৃষ্টিতে যখন বান এলো, তখন বানের তোরে ভেসে এলো ওর লাশ। আর লাশটার লক্ষণ ঠিক ওরকম যেমনটা আমরা সেবার দেখেছিলাম। সারা গায়ে ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে ঘা করা, রক্ত শূন্য ফ্যাকাশে শরীর। পুলিশ এসেছিল তদন্ত করতে, কোনো লাভ হয়নি। সন্দেহ হওয়াতে গ্রামের কয়জন সহ গেলাম ওদিকে সব ঠিকঠাক আছে কিনা দেখতে। তখনই দেখি এমন ঘটনা। ওপারে সুরেশ চুপ করে শুনছে শুধু। বলার ভাষা যেন হারিয়ে গেছে তার। একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো বাদল, তুই সবই জানিস, কানমির্জার সব থেকে বেশি রাগ তোদের বংশের উপরই। তাই দয়া করে এর মধ্যে আর এদিকে আসিস না। মিনতি করে বলছি, কমলকে বোঝা এসব যেন না করে। হ্যাঁ, বোঝাতেই হবে। কিছুতেই এই সময় আমি ওকে ওই গ্রামে যেতে দেব না। সাবধানে থাকিস ভাই, সাবধানে থাকিস। বলেই ফোনটা রেখে দিল বাদল। এদিকে সব শুনে একরাশ ভয় নিয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ে সুরেশ। তার চোখ বিস্ফারিত। যে আতঙ্কের কারণে পৈতৃক ভিটে মাটি ছেড়ে শহরে এসে উঠেছিল তার পরিবার, সে আজ আবার তার সামনেই দাঁড়িয়ে। হঠাৎ সুরেশের মনে পড়ে গত কয়েক রাত্রি ধরে তার স্বপ্নে আসছে এক অতি ভয়ানক দৃশ্য। একটা ন্যাড়া গাছ, পাতার চিহ্ন নেই তাতে। সেই গাছ থেকে নেমে আসছে সরীসৃপ সদৃশ এক গদাকার জিন। কালো রোমশ তার সারা শরীর। আর সব থেকে ভয়ানক বিষয় হলো তার সারা গায়ে থাকা চোখ, অসংখ্য চোখ। সাদা চোখের অক্ষিপটে ঘোলাটে ধূসর মণি। আর সারা শরীর থেকে একটা চামড়া পোড়া বিকট দুর্গন্ধ। সে জীবটি প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তখনই ঘুমটা ভেঙে যায় তার। ঘুম ভাঙার পরেই সুরেশের মনে হতো এমন অবয়ব যেন তার খুব পরিচিত, কিন্তু মনে করতে পারে না সে কোথায় দেখেছে তাকে। আজ বন্ধু বাদলের মুখে শুনে এবার তার সবটা মনে পড়েছে। সেই 30 বছর আগের বিভীষিকাময় ইতিহাস, যা কেড়ে নিয়েছে তার পরিবারের একটা বিশাল অংশ। তাকে বাধ্য করেছে তার ভিটে মাটি চিরতরে ছাড়তে। হ্যাঁ, এমনই এক বিবাহের সময়ে তার ঘটনার সূত্রপাত হয়েছিল। আজ বহু বছর পর বিয়ের সানাই বাজতে চলেছে তার ঘরে।
আর সেই সময় কিনা জেগে উঠছে তার সেই বিভীষিকা। আর ভাবতে পারল না সুরেশ। শুনছ? বলেই চিৎকার করে ওঠে সুরেশ। শব্দ শুনে স্ত্রী আর পুত্র কমল ছুটে আসে তার কাছে। পুরো ঘরটায় নিস্তব্ধ নীরবতা। খাটে বালিশের হেলান দিয়ে বসে আছে সুরেশ দেব, আর তার পাশে তার স্ত্রী দাঁড়িয়ে, আর সামনে চেয়ারে বসে আছে ছেলে কমল। একটু ধাতস্থ হয়ে সুরেশ বলল, বাবা কমল, আমার কথাটা শোন। তুই দেবডাঙ্গায় যাস না। কিন্তু বাবা, সবই তো ঠিক হয়ে গেছে। এমনকি হৃদিতাও কত আশা করে বসে আছে আমাদের প্রি ওয়েডিং ফটো সেশন ওখানেই হবে বলে। এখন দুম করে মানা করছো যে? শহরে পাহাড়ে অনেক জায়গা আছে, স্পট আছে, সেখানে যা বাবা। কিন্তু বাবা, হৃদিতার কিন্তু গ্রামই পছন্দ। তাছাড়া জায়গাটা আমার কাছেও নতুন। হোক, তবুও তুই যাবি না। আমার বিষয়টা বোঝার চেষ্টা কর বাবা। কি বুঝবো বাবা? না মানে, জন্ম থেকে আজ একটিবারও আমি আমাদের গ্রামের মুখ দর্শন করিনি। তোমার মুখে কেবল বংশের গৌরব আর প্রতিপত্তির কথা শুনেছি, কিন্তু সেও অসম্পূর্ণ। কোথাও একটা গিয়ে তুমি আটকে যাও। আজ আবার বলা নেই কওয়া নেই তুমি মানা করছো, কারণটা কি? আছে বাবা, আছে, কারণ আছে। না বাবা, আজ আর এড়িয়ে যেও না, আমাকে শুনতে হবে। এতদিন যা যা আমাকে জানানো হয়নি, আজ সব জানাবে তুমি। সুরেশ কিছুক্ষণ চুপ রইল, পরে বলে উঠল, ঠিক বলেছিস, গোপন করে আর কোনো কাজ নেই, সবটা তোর জানা উচিত। আজ আর গোপন করব না, তবে শোন। এই বলেই সুরেশ আরম্ভ করল বলতে। এই ঘটনার প্রথম ভাগ আমার সাথে ঘটেনি, সেটি আমার শোনা। যখন এর কথা বলছি, সে হলো আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। হালদা নদীর উত্তর তটের জমিদারের বাড়ির কথা। হালদা নদীর উত্তর তটের জমিদার তখন মণিভূষণ দেব। ইনি আমার স্বর্গত পিতামহ ফণিভূষণ দেবের জ্যৈষ্ঠ ভ্রাতা। মানুষ হিসাবে খুব নরম মনের মানুষ ইনি ছিলেন না। শুনেছি তার সময়ে জমিদার বাড়ির সামনের পথে কেউ জুতো পায়ে বা ছাতা মাথায় দিয়ে যেতে পারত না, ধরা পড়লেই পিঠে চাবুক পড়ত। ঘটনা শুরু হলো তারই আমলে, তবে ঘটনার শুরুর ইতিহাসও জানা দরকার। গ্রামের এক কোণে ছিল এক শ্মশান। শ্মশানের ধারে থাকতো একমাত্র ডোমের পরিবার। পরিবার বলতে সে ডোম আর তার স্ত্রী। ডোমটির প্রকৃত নাম ছিল সম্ভবত বিশ্বনাথ, তবে সবাই বিশে ডোম বলেই চিনত। সাধারণত মানুষ না মরলে কারোর মনেও পড়তো না যে এই নামে কেউ এই গ্রামে থাকে। বিশেরা পূর্বপুরুষানুক্রমে এই গ্রামে শ্মশানের ভার বহন করে আসছে, যাতে চণ্ডাল বলে গ্রামে তার অবাধ প্রবেশাধিকার ছিল না। তাতে তার বিশেষ কিছু আসত যেত না অবশ্য। সে তার মতোই জীবন চালাতো। এখানে ওখানে লোকে মরলে দাহ কার্য করে টাকা পেত, সাথে পোড়ার পর শরীর থেকে অলংকার টলঙ্কার পেয়ে যেত কখনো সখনো। আর অলস দিনগুলোতে পচা তাল রসের তারিখে বেহুশ হয়ে পড়ে থাকতো গাছতলে। বিয়ে বাড়ি বা এরকম কোনো অনুষ্ঠানে ভদ্রলোকেদের বাড়ির সামনে গিয়ে ছুঁয়ে দেওয়ার হুমকি দিত একে ওকে। তাতে লোকজন ভয়ে আর বিরক্তিতে কখনো সখনো বাড়ির বাইরের উঠোনে এক কোণে খাবার দিয়ে যেত। এভাবেই দিন চলতো তার। সময় গড়াতে থাকে। বিশের জীবনে হঠাৎ ঘটে গেল একটা দুঃখজনক ঘটনা। বিশের বউটা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল, আর জন্ম দেওয়া পুত্র সন্তানটিও স্বাভাবিক ছিল না। বাম পাটা ঠিকঠাক ছিল বটে, তবে ডান পাটা ছিল একটু বেঁকা, আর তাতে কেবল 3টে আঙুল।
স্ত্রী হারিয়ে ওই ছেলেটাই তখন বিষের শিবরাত্রি চলতে। ওকে নাম দিল কালাচান। বিষের মমতায় একটু একটু করে বাড়তে লাগলো সে। যদিও জন্মগত পঙ্গু ছিল সে, তবুও ঠিকই একটু একটু করে দুরন্ত হয়ে উঠল। খোড়া পাই সে যেন লাফিয়ে চলে। সমাজের সৃষ্টি করা জাতের অদৃশ্য দেওয়ালটা সে বোঝে না। তাই যখন তখন ঢুকে পড়ে ভদ্রলোকদের পাড়ায়। বিষের শত নিষেধেও সে মানে না। বিষে তাকে বকে, কিন্তু মারতে পারে না। মারতে গেলে ওর ভেতরটা মোচড় দিত। কখনো একটু কড়া করে বকা দিলে নিজেই হয়তো কেঁদে দিত। ছেলেকে কাছে বসিয়ে মরা পোড়ানো দেখাতো, কিন্তু ছেলেটির সেসবে কোনো আগ্রহ ছিল না। তার মন ঘুরত গেরস্থ বাড়ির আশেপাশের গাছতলাগুলোতে। বৈশাখ জ্যৈষ্ঠে আম আর শ্রাবণ ভাদ্রে তালের খোঁজে বের হতো সে। তখন সারা গ্রাম দুপুরের ভাত ঘুমে কাতর। তপ্ত রোদে ঘুরে ঘুরে ছেলেটা ফল খুঁজত। মাঝে মধ্যে জ্বরেও পড়তো রোদে তেতে। কিন্তু গ্রামের ভদ্র সমাজ সে ছিল অপয়া। এমনি চণ্ডাদের ছেলে, তার উপর জন্ম খোড়া। সে আবার জন্মের সময় মাকে খেয়েছে। তাই গ্রামের লোক তাকে মূর্তিমান অমঙ্গল বলে মনে করত, আর চেষ্টা করত তার সামনে না পড়ার। ছেলেটি এসব বুঝতো না হয়তো। একদিন কালাচানের চোখ পড়ে জমিদার বাড়ির বাগানে। অনেক ফলের গাছ ছিল ওখানটায়, তবে কালাচানের দৃষ্টি আকর্ষণ করত লম্বা ঠ্যাঙা তাল গাছটি। সব গাছ ছাড়িয়ে সগর্বে দাঁড়িয়ে থাকতো গাছটি। বৈশাখের শেষেই তার মাথায় দেখা দিত গোল গোল শিশু তাল। যত সময় এগোতো ততই শিশু তালগুলো হালকা সবুজ থেকে কালচে রং ধারণ করত, আর শ্রাবণের মাঝামাঝি আসলেই চকচকে কালো রঙের হয়ে আসতো ওদের গায়ে। শ্রাবণের মেঘের ফাঁক দিয়ে নামা রোদে চিকচিক করত ওগুলোর গা, আর ওগুলো দেখে চিকচিক করত কালাচানের চোখ। বহু দূর থেকেই যেন সে ওই তালগুলোর মাতাল করা সুবাস পেত। সে শ্রাবণে যখন ঘরে ঘরে মনসা পুজোর জোগাড় শুরু হতো, তখনই গাছের নিচে ঝরে পড়তো ওগুলো। পড়ে ফেটে নষ্ট না হওয়ার জন্য অন্যান্য তাল গাছের তলায় খড় বিছিয়ে রাখা হতো। কিন্তু এই তাল গাছের তলায় তেমন বালাই নেই, কারণ ওটা ছিল একটা ছোট্ট পদ্ম পুকুরের পাড়ে। পড়লে তাল পুকুরেই পড়ে ভেসে থাকে। তাল গাছ এই গ্রামে আরো আছে, কিন্তু অমন সুন্দর তাল যেন আর কোথাও ছিল না। কিন্তু বাগান তো জমিদারের, তাই চাইলেই হুট করে ঢুকে টুক করে নিয়ে আসা যায় না। তাই কালাচান আশেপাশে ঝোপে লুকিয়ে কান পেতে থাকে। পদ্মপুকুরের জলে ঝপ করে শব্দ হলেই সে ছুটবে। এমনই একদিন শব্দ পেয়ে ছুটেছিল সে, কিন্তু বাগানে ঢুকতে পারেনি। আটকে দিয়েছিল নেপালি দারোয়ানটা, আর কিছু গালাগালও দিয়ে খেদিয়ে দিয়েছিল তাকে। অবশ্য শোধও তুলেছিল কালাচাঁদ। এক সন্ধ্যায় বাঁকা পথে বাগানে ধার দিয়ে নেমে গিয়েছিল পুকুরে। পেয়েছিল একটা তাল। খুশি হয়ে বাপকে দেখিয়েছিল সেটা। তবে বিষে বকা দিয়েছিল তাকে। বর্ষার সময় পদ্মবনে বিষেধর সাপেরা ঘুরে বেড়ায়, তাই সে দিব্যি করল কালাচাঁদ যেন আর ওদিকে না যায়। মুখে কালাচাঁদ সায় দিলেও সে আবার গিয়েছিল ওদিকে, আর ওই যাওয়াটাই কাল হয়েছিল তার। শ্রাবণ শেষ হতে আর দিন তিনেক বাকি। জমিদার বাড়িতে আজ বিয়ের ধুম। জমিদার মণিভূষণের বোনের বিয়ে নেমেছে। কুটুম স্বজন আর কামলা খুটিনদের ভিড় পুরো বাড়ি গম গম করছে। সময়টা তখন দুপুর গড়িয়ে বিকেল। 12 বছর বয়সী কালাচান তখন সবার দৃষ্টি এড়িয়ে নেমে পড়েছিল পদ্মপুকুরটায়। ওর থেকে প্রায় 2 দূরেই এক জোড়া তাল ভাসছে।
খুব সাবধানে কেবল নাকের ঊর্ধ্বাংশ জলে রেখে ও একটু একটু করে এগিয়ে চলেছিল। তাল দুটো ধরতে যেই হাত বাড়িয়ে নিতে যাবে অমনি একটা কলরব কানে এলো তার। কি সর্বনাশ! জমিদার বাড়ির মেয়ে বউয়েরা আসছে বুঝি পুকুরের দিকে। ঝুপ করে নাক চেপে ডুব দিল সে। আসলে তখন গাত্র হরিদ্রা জল ভরতে এসেছিল জমিদার বাড়ির এও স্ত্রীরা। সকলের উচ্ছ্বাসিত মনে এই কথা ও কথা বলতে বলতে একটু পর শান বাঁধানো ঘাট বেয়ে নামতে লাগলো। এদিকে জলের তলায় কালাচানের দশা ক্রমশ খারাপ হতে লাগলো। একটু পর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্রবল শব্দে ভেসে উঠল সে। চমকে গিয়ে ভয়ানক চিৎকার করে উঠল মেয়ে বউয়েরা। আর চিৎকারে আশেপাশে থাকা দারোয়ান সহ অন্যরাও ছুটে এলো সেখানে। ধরা পড়ে গেল কালাচান। কালাচানের তাল চুরির অপরাধ ঢাকা পড়ে গেল তার জাতের নিচে। অস্পৃশ্য হয়ে জলে নামায় নিঃসন্দেহে এই জলটা এখন অশুদ্ধ। কাজেই এই জলে বিবাহের মতো শুভ কাজ তো আর হয় না। তার উপর যদি মণিভূষণের কানে একবারে খবর যায়, তবে বাগানের মালি আর দারোয়ানের চাকরি তো যাবেই, সাথে কর্তা মশাই আরো কি কি যে করতে পারেন সেটা ভেবেই ওরা কুকড়ে গেল। তবে আরো একটা ব্যাপার হলো কালাচানের অপয়া পরিচয়। পুরো গ্রাম ছেলেটাকে অপয়া মানে। আজ এমন শুভ কাজের আগে এই ছেলের মুখ দেখে ফেলেছে এই বাড়ির মেয়ে বউরা। তাই এই বাড়ির মেয়ে বউরাও শঙ্কিত হয়ে পড়ল। বাড়ির বড় গিন্নি তথা মণিভূষণের স্ত্রী কাদম্বিনী দেবী ইশারায় বললেন ছেলেটাকে সাবধানে বের করে দিতে, যাতে করে কারোর সামনে না পড়ে। তারপর কপালে দুই হাত ঠেকিয়ে কুল দেবতার কাছে মনে মনে মিনতি করলেন তিনি, যাতে কোনো অমঙ্গল না ঘটে। কিন্তু বিধাতার ইচ্ছা বড়ই বিচিত্র। অমঙ্গল ঘটল, এবং মর্মান্তিক ভাবেই অমঙ্গল ঘটল। জমিদারের বোনের বিয়ের বরযাত্রী আসছিল নৌকায় চেপে। বর্ষাকাল বলে কাদা জল পেরিয়ে আসার চেয়ে নৌপথেই সহজ বিকল্প ছিল। কিন্তু হঠাৎই শ্রাবণের সন্ধ্যায় আকাশ কালো করে এলো প্রবল বৃষ্টি। সে বৃষ্টিতে চোখ খুলে তাকানো যায় না। আকাশ থেকে যেন কেউ কালির দোয়াত উল্টে চারপাশটা অন্ধকার করে ফেলেছে। যখন এই আচমকা বৃষ্টি এলো, তখন বরবাহী নৌকোটি একদম মাঝ নদীতে। মাঝি আর সামলাতে পারেনি, ফলে প্রস্তরখণ্ডের মতো যাত্রী সমেত ডুবেই গেল ওই নৌকোটি। জমিদার বাড়ির মেয়ে বউরা সকলে এমনি বৃষ্টি নিয়ে শঙ্কিত ছিল। এদিকে সময় গড়িয়ে লগ্ন পড়ছে, কিন্তু বরযাত্রীর খবর নেই। রাত্রির প্রথম প্রহরের মাঝামাঝি সময় বৃষ্টি ধরে আসার পর সকলে ভাবল এবার হয়তো বরযাত্রী এসে পৌঁছাবে। কিন্তু দ্বিপ্রহর পেরিয়ে গেল, তাও কোনো খবর নেই। বাড়ির বৃদ্ধারা ঠাকুর দালানে বসে রাধা মাধবকে ডাকছে, পুরুষেরা ঘর বাহির করছে, আর মধ্যবয়সী মহিলারা সামলাচ্ছে বধূ সাজে সজ্জিতা মেয়েটাকে। পুরো রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটে গেল, আর এলো নিদারুণ দুঃসংবাদটি। নদীর বুকে তলিয়ে গেছে বরযাত্রীবাহী নৌকোটি, আর তাতেই প্রাণ গেছে নৌকায় আরোহী সকলের। জমিদার বাড়ি ভরে উঠল বুক ভরা হাহাকারে, আর হাহাকার করতে করতে আগের দিনে সমস্ত বিবরণ বের হয়ে এলো মেয়ে বউদের মুখে থেকে। সমস্ত কথাগুলো কানে গেল এবার মণিভূষণের। প্রবল আক্রোশে পেয়াদাচার্য নিয়ে তিনি চললেন শ্মশানের দিকে। এদিকে বিষে ডোমেরও মনে ভয় গেঁথে গিয়েছিল। জমিদার বাড়ি গিয়ে এত বড় কাণ্ড করে এলো তার ছেলে, সে নাকি জানতে পারলো আজ। কারণ গ্রামে এতক্ষণে সবটা রটে গেছে পুরো ঘটনা। এবার সে ছেলের প্রাণের উপর বড় সংকট এসেছে, সেটা সে ভালোই বুঝেছে। তাই ছেলেটাকে নিয়ে অল্প জমানো সঞ্চয়কে সম্বল করে পালানোই এখন প্রধান কর্তব্য।
কিন্তু তার ভাবতে বড্ড দেরি হয়ে গেছিল। সে বের হতেই পড়ে গেল পেয়াদাদের সামনে। দুজন বলিষ্ঠ পেয়াদা তাকে দু হাতে ধরে রাখলো। বাকি দুজন ধরল কালাচানকে। ওদের থেকে একটু তফাতে দাঁড়িয়েছিল জমিদার ফণিভূষণ। কড়া কণ্ঠে বলল, এই অপয়াকে নিয়ে আয় বড় বাড়ির উঠোনের সামনে, আজ এটাকে নিঃশেষ করে দেব। মুহূর্তের মধ্যেই একপাল লোক জড়ো হলো উঠোনে। একটা বড় কাঁঠাল গাছের সাথে বাঁধা হয়েছে কালাচানকে। আর একটা পেয়াদা ক্রমশ চাবুক চালিয়ে চলছে ওর পিঠে। বেচারা ব্যথায় চিৎকার করছে। আর উঠোনের আরেক প্রান্তে পড়ে আছে বিষয়টা। ক্রমশ কপাল চাপড়ে ছেলের জন্য ক্ষমা ভিক্ষা করে চলেছে সে। আর ওদিকে দারোয়ান আরো জানালো এই তালচোরের কীর্তির কথা। একটা অচ্ছুত জাতের ছেলে তার বাগানে আসে চুরি করতে, এমনটা ভেবে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সে। এক সময়ের পর সে বাঁধন খুলে দিতে বলে। বাঁধন খুলতেই কালাচান লুটিয়ে পড়ে। তারপর তাকে নির্দয়ভাবে পদাঘাত করতে থাকে জমিদার। বিষে বারবার ছেলের কাছে ছুটে আসতে চায়, কিন্তু তাকে ধরে রাখে দুই পেয়াদা। সে বারবার জড়ো হওয়া জনতার থেকে মিনতি করতে থাকে, কিন্তু ওরাও অপারগ। কেউ বদ্ধমূল সংস্কারের কাছে, কেউ আবার জমিদার মশাইয়ের ভয়ের কাছে অসহায়। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত ছুটছে, আর আগের মতো চিৎকার সে করছে না। এমন সময় কেউ একজন বলল, থামো, বলেই গর্জে উঠল। প্রচন্ড ক্রোধ মিশ্রিত চাহনি দিয়ে জমিদার ফিরে তাকায় সেদিকে। সেখানে দাঁড়ানো ছিল গ্রামের কালী মন্দিরের পূজারী নারায়ণ ভট্টাচার্য। তিনি বললেন, অনেক মেরেছে ওকে ফণিভূষণ, আর মারলেও কিন্তু প্রাণে মারা যাবে। চণ্ডালের সাপ কিন্তু অত্যন্ত ভয়ানক, এটা মনে রেখো। নিজের হাতে নিজের চরম ক্ষতি ডেকে এনো না। যা হবার তা তো হয়ে গেছে। ওকে প্রহার করলে সেসব কিন্তু ঠিক হবে না। আমি পুজোয় ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি, কিন্তু তুমি মনে হয় এর মধ্যে অনর্থ ঘটিয়ে ফেলেছ। আর শোনো, তুমি তো বিষের ছায়া মারালেও খেপে যেতে, আজ কিনা নিজে তার ছেলেকেও ছুঁয়েছ। যাও যাও। বৃদ্ধের কথা অমান্য করার সাধ্য জমিদারের ছিল না। অতঃপরে ঘাড়মাক্ত কলেবরে সে প্রস্থান করল। বিষে দ্রুত ছুটে গেল তার ছেলের কাছে। ছেলেটা তখন অস্ফুট স্বরে জল জল করছে, কিন্তু বিষের কাতর আহ্বানে কেউ তাকে একটু জলও দিতে চায়নি। পরিস্থিতি দেখে নারায়ণ ভট্টাচার্য তার কমণ্ডলটা রাখল বিষের সামনে। কৃতজ্ঞতায় হাত জোর করে সে প্রণাম জানিয়ে কমণ্ডলটা পুত্রের মুখে গিয়ে দিল। ছেলের চোখ স্থির হয়ে গেছে। কতক্ষণ ছেলের মুখে বিস্ফারিত চোখে চেয়ে রইল বিষে। কম্পিত হাত থেকে জলসহ কমণ্ডলটা গড়িয়ে পড়ে গেল মাটিতে। সকলেই বুঝল সব শেষ। নারায়ণ ভট্টাচার্য চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু বিষে এবার আর কাটল না। আস্তে আস্তে পুত্রের সব তুলে নিল বুকে, উঠে দাঁড়ালো। তারপর একে একে চোখ বুলিয়ে নিল সবার দিকে। তারপর তাচ্ছিল্যের সাথে থুথু করে একদলা থুতু ফেলল মাটিতে। তারপর ছেলেকে তুলে নিয়ে উদ্ভ্রান্ত ভাবে হেঁটে চলল। একটু পরেই বনের পথ ধরে গেল সে, সবার চোখের সামনে থেকে। তখন নারায়ণ ভট্টাচার্য মুখ বাড়িয়ে একটাই শব্দ করল, সর্বনাশ। দুর্ভাগা মেয়েটির বিয়ে ভাঙার পর যেন সভ্য সমাজে অপান্তেয় হয়ে গেল। তার বিধবা পিসির সাথেই এই অল্প বয়সে সে কাশিবাসী হয়ে গেল। সময় গড়িয়ে চলল। বছর দুয়েক পরের কথা, চৈত্রের শেষ দিকের কথা।
মন্দিরে বসে কোষ্ঠী গণনা চলছে। গণনা করছেন নারায়ণ ভট্টাচার্য, আর সামনে বসে আছে জমিদার বাড়ির সদস্যরা। বিচার করতে করতে ক্রমশ গম্ভীর হয়ে উঠছে তার মুখ, সাথে ঘন ঘন মাথা নাড়ছিল তিনি। বিপদ মা, বড় বিপদ আসতে চলেছে। মায়ের সামনে বসে আছি মা, আমি মিথ্যে কথা বলতে পারবো না। মণিভূষণ আর তোমার রাশিচক্র গণনা করে আর আমার কিছু সাধনালব্ধ অনুভূতি বিচার করে যা বুঝলাম, তোমাদের সামনে কঠিন দিন আসতে চলেছে মা। যতদূর আমার বোধ হচ্ছে তাতে সম্ভবত তোমার কোল উজাড় হতে চলেছে। যদি আমার এই উপলব্ধি মিথ্যে হয় তবে আমার চেয়ে বেশি খুশি কিন্তু কেউ হবে না মা। কিন্তু এমন স্পষ্ট অনুভূতি যতবার আমার হয়েছে ততবারই কোনো না কোনো ভয়ানক অনর্থ হয়েছে মা। আর বিপদ শুধু তোমার ওপরে নয়, পুরো গ্রামের ওপরেই আসতে চলেছে। কিন্তু কোন রূপে এই বিপদ আসবে তা ঠিক জানি না মা। এই কথা শুনে সকলেই হতভম্ব হয়ে গেল। এমন কোনো কথা তারা আশা করেনি। জন্ম মৃত্যু সব বিধির বিধান, আমি কি করে খণ্ডাবো মা? তাছাড়া আমার অনুমান হলো যে এ সেই চণ্ডালের সাপা। দেখো মা, কিছু লোকের সাপ কিন্তু কখনো নিতে নেই। সদাচারী ব্রাহ্মণ, পতিব্রতা নারী, কিন্নর আর চণ্ডাল, কারণ এদের সাপে তেজ বেশি। হ্যাঁ, সেদিন বিষে হয়তো মুখ খুলে কিছু বলেনি, কিন্তু তার চোখে আমি ভয়ানক আগুন দেখেছি। ও মনে মনেও যদি কোনো সাপ দেয় তবে সেটি ফলবে, নির্ঘাত ফলবে। আপাতত মাকে ডাকো, তিনি অঘটন ঘটাতে সমর্থা। তিনি যদি চান তবেই আসন্ন বিপদ টলবে, নচেত নয়। সময় এগিয়ে চলল। জমিদার বাড়ির প্রতিটা আনাচে কানাচে যেন আতঙ্ক তার জাল বিছিয়েছে। সকলের মনেই ভয়। তখন বৈশাখের শুরু। কয়েকটা দিন তীব্র ভ্যাপসা গরমের পরে একদিন বিকেলের দিকে আকাশে ঈশান কোণে কালো মেঘের আনাগোনা হয়েছে। নিশ্চিত কাল বৈশাখীর সংকেত। এই ঝড়ে বৃষ্টি কম হয়, বজ্র আর তুফানি হয় মারাত্মক। কখনো কখনো শিলাবৃষ্টিও আসে সঙ্গে। বাগানের দারোয়ানটা বাগানেই নির্মিত তার কুটিরটায় দাওয়ায় বসে আছে। একটু পরেই ধুলো উড়িয়ে ভীষণ ঝড় উঠবে, তাই সব এখন থমথমে নীরব। দারোয়ান তাকিয়ে আছে বাগানের প্রবেশ পথের দিকে। এমন সময় শুরু হলো তুমুল বাতাস। শো শো করে শব্দ তুলে তীব্র বাতাস বইছে আর উঠছে ধুলো। সেই ধুলো চারপাশে দৃশ্যটা আড়াল করে দেয়। দারোয়ানটার চোখের সামনেও সব আবছা হয়ে গেল। কিন্তু এত তীব্র ধুলো ঝড়ের মধ্যেও সে দেখল বাগানের পথের ধারে কেউ এসে দাঁড়িয়েছে। কেবল অবয়বই বোঝা যাচ্ছে তার। মোটামুটি শুকনো পাতলা করণ, মাথা ভর্তি লম্বা ঝাঁকড়া চুল, হয়তো মুখে দাঁড়িয়েও আছে। লোকটাও যেন এক দৃষ্টে দারোয়ানের দিকেই দেখছে। আচমকা লোকটা তার ডান হাতটা তুলল, তার আঙুলের নির্দেশ করলো একদিকে। দারোয়ান তার আঙুল বরাবর সেদিকে তাকায়। ওদিকে পদ্ম পুকুরের পাড়ে থাকা লম্বা তাল গাছটা দেখা যাচ্ছে। এমন সময় দারোয়ানের অন্তরাত্মা কাঁপিয়ে দিয়ে গগন বিদারী একটা আলোর ঝলকানি ঝলসে উঠল গাছটার উপর। তারপর মুহূর্তে আগুন ধরে উঠল গাছের ঝাঁকড়া পাতাগুলোতে। ঘটনার আকস্মিকতায় দারোয়ান তো রীতিমতো ভিড় খেল। তারপর সব হয়ে আবার চলল লোকটার দিকে।
লোকটাও তাকিয়ে আছে গাছটার দিকে। এবার দারোয়ান যেন লোকটার মুখ দেখতে পেল। পুরো হাসি তার মুখে। কয়েক মুহূর্তেই সতেজ জলজ্যান্ত তাল গাছটার সব পাতা পুড়ে খাক হয়ে গিয়ে গাছটা একটা ন্যাড়া দণ্ডের মতো দাঁড়িয়ে রইল। তারপর মুহুর্মুহু বজ্রের সাথে উঠল ভীষণ ঝড় আর শিলাবৃষ্টি। আম গাছ থেকে কাঁচা আর আধ পাকা আম ঝরে পড়ার শব্দ শুরু হলো। দূরে দাঁড়ানো লোকটা এগিয়ে বাগানে এলো। 2 কি 3টে আম কুড়িয়ে তারপর আস্তে আস্তে চলে গেল দূরে। অথচ তাকে নিষেধ করতে পারল না। একটু দূরে গিয়ে লোকটা একটা অদ্ভুত হাসি দিল, তারপর চলে গেল আপন মনে। পরদিন গ্রামে রটল একটা নতুন খবর। শ্মশানের ওদিকে নাকি একটা অদ্ভুত লোক এসেছে। লম্বা লম্বা দাড়ি চুল। কেউ তাকে খুব কাছ থেকে দেখেনি, তবে তার একটু কাছে গেলেই কেমন যেন কুটোর দুর্গন্ধ পাওয়া যায়। কারোর মতে এটা আবার পথ ভোলা একটা পাগল, হয়তো কদিন ঘুরে বেড়াবে, তারপর নিচে নিচে চলে যাবে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়েছে। বাগানের দারোয়ান বাগানের আতিপাতি ঘুরে পুকুরে নামলো হাত মুখ ধোবে বলে। জলের দিকে মুখ করে যেই না হাতের আঁচলায় জল পড়বে, অমনি দেখল জলের উপর দীর্ঘাকায় একটা প্রতিবিম্ব। চমকে মুখ তুলে সে দেখল পুকুরের পাড়ে গতকালের দেখা লোকটি দাঁড়িয়ে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে তার দিকে। লোকটাকে দেখি আবার তার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। দ্রুত হাত মুখে জল দিয়ে সে ঘরে ফিরল। ঘরে ফিরে মনে পড়ল সে গামছাখানা ঘাটে ফেলে এসেছে, তাই আবার ঘাটে চলে গেল। না, লোকটা নেই, তবে তার গামছাটাও নেই। তবে কি লোকটা চুরি করলো? মানে এই গ্রামের মধ্যে নতুন চোর এসেছে? না, জমিদার মশাইকে বলতে হবে। এ কথা ভেবেই সে ঢুকে পড়ল তার ঘরে। শুরু করলো রান্নার জোগাড়। রেঁধে বেড়ে খেতে বসলো সে। হঠাৎ শরীরটা কেমন কেমন যেন করে উঠল তার। শরীরটা কেমন আড়ষ্ট হয়ে বেঁকে যেতে লাগলো যেন। স্থির হয়ে বসে থাকতে পারল না সে। পড়ে গেল মাটিতে। গলা দিয়ে রক্ত উঠছিল তার। মুখ বেঁকে গেল আর মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো কালচে রক্ত। গো গো করে সে শব্দ করতে চাইল, কিন্তু পারল না। আস্তে আস্তে তার শরীরটা নিস্তেজ হয়ে গেল। পরদিন সকালে তার প্রাণহীন মৃতদেহটা উদ্ধার করল তার মালি। সেই চিৎকার করে খবর দিল সকলকে। প্রত্যেকে ছুটে গিয়ে দেখল এক ভয়ানক ব্যাপার। দারোয়ান পড়ে আছে একদম বেঁকে। তার এই আকস্মিক অপমৃত্যু ভয় ধরিয়ে দিল সবার মনে। কিন্তু এ তো ছিল সবে শুরু। কয়েকদিন পরে মালিটারও একই দশা হলো। সকালে সে ফুল তুলে রেখে আসে জমিদার বাড়ির ঠাকুর দালানে। পূজারি এসে ফুলের সাজি শূন্য দেখে খবর নিতে যায় মালির কাছে। গিয়ে দেখে বাগানের পথের ধারেই ঠিক ওভাবেই পড়ে আছে সে। শরীরটা বাঁকা, মুখ দিয়ে উঠে এসেছে কালচে রক্ত। সকলে ভাবল গ্রামে বুঝি কোনো নতুন মহামারী লাগতে চলেছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটল, চুরির ঘটনা। বাড়ির চাকর এসে জানালো চুরি হয়েছে। না, ঘরের ভেতর নয়, কাছারি ঘরের ছোট উঠোনটায় মণিভূষণের যমজ 2 ছেলের কাপড় শুকাতে দেওয়া হয়েছিল। বেশ ভালো কাপড়ের পাটের ধুতি। ছেলে দুটো এবার নতুন 3rd ক্লাসে উঠেছে কিনা তাই কিনে দেওয়া হয়েছিল স্কুলে পড়ে যাওয়ার জন্য। কিন্তু চুরিটা করলো কে?
সেটা কেউ ঠাউর করতে পারল না। জমিদার মশাই গিয়েছেন শহরে কি একটা দরকারি কাজে। তার ফেরার পূর্বেই জমিদার গিন্নি চাকর বাকর আর দাসী রাধুনি সবাইকে জেরা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। কাপড়গুলো পাওয়া যায়নি আর, কিন্তু গিন্নি জানতেন না সেদিন রাত্রে তার জন্য কি বিভীষিকা অপেক্ষা করছে। রাত্রে রোজকার মতোই পাঠ শেষ করে দুই ভাই খেতে বসলো। ঘরটার একপাশে একটা স্বচ্ছ কাচের লণ্ঠন চলছে। গিন্নি নিজে হাতে পরিবেশন করছে তাদের। এমন সময় দুজনেই কেমন যেন করে উঠল। তাদের মনে হতে লাগলো শরীরটা বেশ মুচড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা আর বসে থাকতে পারল না, মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো। ওদের শরীরের ধাক্কায় কাছের থালা উল্টে ভাত তরকারি সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হলো। গিন্নি ডাকাডাকি করে আশেপাশে থাকা সব চাকর বাকর ছুটে এলো। ছেলে দুটোকে নিয়ে শুইয়ে দিল তারা খাটে। জমিদারের ছোট ভাই ফণিভূষণ ছুটলেন কবিরাজের সন্ধানে। কবিরাজ এসে নাড়ি টিপে আর নানান উপায় করে দেখতে লাগলেন, কিন্তু কিছুই ধরতে পারলেন না। ততক্ষণে শহর থেকে এসে পড়েছেন মণিভূষণ। আসার পথেই এর মুখে সব শুনে দৌড়ে এসেছেন ভেতরকার ঘরে। চোখের সামনে নিচের কিশোর সন্তান দুটোকে এমন ছটফট করতে দেখে আর্তনাদ করে উঠলেন তিনি, কিন্তু পরিস্থিতি আর সামলায় না। এর মধ্যেই ছেলে দুটো অস্ফুট স্বরে জল জল করতে করতে কাতরাতে থাকে। তাড়াতাড়ি করে ঘরে রাখা পিতলের কলসেটা থেকে জল নিয়ে যেতে গেলেন মণিভূষণ, কিন্তু হঠকারিতায় তার হাত লেগে সশব্দে কলসিটা ভেঙে উল্টে যায়। পাগলের মতো চিৎকার করে ওঠেন জমিদার। ওরে ওরে, কে আছিস? জলান জলান। পাশে গিন্নি বসে কপাল চাপড়ে বিলাপ করছেন। পাশের ঘর থেকে কেউ একজন জল নিয়ে এলো। ছেলে দুটোর মুখ দিয়ে মিশমিশে কালো রক্ত উঠেছে। জমিদার দ্রুত জলের ঘটিটা ধরতে যান ছেলেদের মুখে, কিন্তু ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে। ছেলে দুটো শরীর বেঁকে গিয়ে একদম নিষ্পন্দ হয়ে গেছে। ঘরটিতে কিছুক্ষণ নীরবতা, তারপর উঠল গগন বিদারী আর্তনাদ। গিন্নি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর জমিদার মাটিতে গড়িয়ে গড়িয়ে শুরু করলেন আর্তনাদ। পুরো বাড়িটা মুহূর্তেই হাহাকারে ভরে উঠল। পরদিন খবরটা ছড়িয়ে পড়তেই পুরো গ্রামটা শোকে মুহ্যমান হয়ে পড়ল। এমন জলজান্ত সুন্দর দুটো কিশোর এভাবে মারা যাবে এটা কেউ আশা করেনি। গিন্নি তো পাগলের মতো এলো চুলে উঠোনে বসে আবল তাবল বকেই চলছিল। দুপুর নাগাদ দাহক্রিয়া সম্পূর্ণ হলো। জমিদারের পাশে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছিলেন গ্রামের কাকি বাড়ির বৃদ্ধ পূজারী নারায়ণ ভট্টাচার্য। চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল অগণিত ছেলে পুরো। এইসবের মধ্যে নারায়ণের চোখ পড়ল ভিড়ের এক কোণে। একটা ঝাঁকড়া চুল আর লম্বা দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে সেখানে। লোকটার মুখে একটা ক্রূর হাসি। লোকটাকে হঠাৎ খুব চেনা লাগলো তার। ভাবতে ভাবতে হঠাৎ করে যেন তার চোখ দুটো দপ করে জ্বলে ওঠে। মনে মনে তিনি উচ্চারণ করে ওঠেন, বিষে। এদিকে দূরে দাঁড়ানো লোকটার চোখ পূজারি চোখে পড়তেই সে গায়ে জড়ানো ময়লা কালো শালটা চোখে মুখে জড়িয়ে শশব্যস্ত হয়ে সরে পড়ে। বেলা গড়িয়ে সন্ধ্যা হলে নারায়ণ গেলেন জমিদারের ঘরে। মণিভূষণ তখন হতবাক হয়ে শূন্য পালঙ্কের দিকে তাকিয়ে বসে আছেন মেঝের ওপরে।
ওদিকে তার গিন্নিকে জোর করে আফিমের গুলি খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। গোটা বাড়ি নীরব। এদিকে ওদিকে চাপা কান্না ভেসে আসছে কখনো কখনো। নারায়ণ গিয়ে বসলেন মণিভূষণের পাশে। সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাতে স্পর্শ পেতেই মণিভূষণ ডুকরে কেঁদে উঠলেন। নারায়ণ নিরুত্তর। এই ভেবে যে থাক, কাঁদলে মনটা হালকা হবে। একটু পরেই জিজ্ঞেস করলেন, ফণিভূষণের স্ত্রী মানে ছোট বউ কোথায়? বিকালেই তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওর তো সন্তান আসতে চলেছে। যারা যাওয়ার তারা তো চলেই গেল। যে আসছে তাকে তো আর বিপদে রাখতে পারি না ঠাকুর মশাই, বিপদে রাখতে পারি না। আর সেই এই বংশের প্রদীপ, তাকে রক্ষা করাটা তো আমার কর্তব্য। ভালো করেছ। আচ্ছা, একটা কথা বলো তো আমায়। হ্যাঁ বলুন, কি কথা? ছেলে দুটোর মধ্যে এর মধ্যে কোনো রোগ লক্ষণ দেখেছিলে? না না না, দিব্যি সুস্থ সবল ছিল আমার ছেলে দুটো। বাইরের কারো দেওয়া কিছু খেয়েছিল কি? না, সে জানি না ঠিক। তবে তবে বাড়িতে একটা হাঙ্গামা হয়েছিল। কি নিয়ে? ছেলে দুটোর এক জোড়া ধুতি নাকি শুকোতে দেওয়া হয়েছিল, সেগুলো নাকি চুরি হয়ে গেছে। এ কথা শুনেই বৃদ্ধের মুখ কঠিন হয়ে যায়। তখনই দ্রুত জমিদারের সামনে থেকে উঠে যান তিনি। এই সন্ধ্যার অন্ধকারে পুকুরে ডুব দিয়ে স্নান করলেন। তারপর শিকল খুলে কালী ঘরের দরজা খুলে গর্ভ মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে একটি বড় মাপের পিতল প্রদীপ জ্বলছিল। তারই আলোতে কোষ্ঠী পাথরের কালী প্রতিমার মুখ হালকা দৃশ্যমান। আসন পেতে প্রতিমার সামনে বসে ধ্যানস্থ হলেন নারায়ণ। কিছুক্ষণ পরেই চোখ খুললেন। তারপর প্রণাম করে উঠে হাতে একটা কুপি নিয়ে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে হঠাৎ তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কেউ যেন তার পিছু নিয়েছে। কিন্তু এই আধারে তার বৃদ্ধ দুর্বল চোখ পিছু ফিরলে কিছুই দেখবে না। তাই বৃথা চেষ্টা না করেই হাঁটতে লাগলেন। কিন্তু তার মনের কুগাওয়া থামছে না কিছুতেই। বাম চোখটা বড্ড বেশি লাফাচ্ছে যেন। কিন্তু না, এখন এসব ভাবলে চলবে না। দ্রুত পা চালিয়ে তিনি পৌঁছালেন তার গন্তব্যে। একটা ঝোপের আড়ালে বসে আছে গ্রামের আগত সেই আগন্তুক। সামনে একটা আগুন জ্বলছে। তার আলোতে দেখা যাচ্ছে লোকটি একটি পুতুল মতন আকৃতিতে একটি কাপড় জড়িয়ে রেখেছে। তারপর কি সব মন্ত্র পড়ছে বীর বীর করতে করতে। যেই পুতুলটা ধরে মুচড়ে দিতে যাবে অমনি নারায়ণ চিৎকার করে উঠলেন, খবরদার বিশে, রাখ রাখ ওটা। আগন্তুক তখন মুখ ঘুরিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। হাত থেকে পড়ে যায় পুতুলটা। সে দাঁড়িয়ে যায়। ঠাকুর মশাই, আপনি? হ্যাঁ আমি। কিন্তু কি লাভ? যা দেরি হবার তা তো হয়েই গেছে। তুই তোর নিম্ন সিদ্ধির বলে তো একটা মায়ের কোল খালি করেই দিলি। এই তো সবে শুরু, আরো হবে। যারা যারা দাঁড়িয়ে থেকে আমার ছেলের মৃত্যু দেখছে সবাই মরবে। সব কটাকে মারবো, শ্মশান বানাই দিব। চুপ, একদম চুপ। এসব করবি না তুই। যা, এক্ষুনি এই গ্রাম থেকে চলে যা। চলি যাব বলি তো আসি নাই ঠাকুর। এখান থেকে বান্দরবান গিয়া মগদের কাছে বিদ্যা শিখছি কি সাধে। এরপর কি বলতে যাচ্ছিলেন নারায়ণ, কিন্তু আরেকটি ঘটনার আকস্মিকতায় তার কথা মুখেই আটকে গেল। হঠাৎ করে পার্শ্ববর্তী ঝোপ থেকে একটা হাত ছুতে এলো।
আর মুহূর্তেই বিষে ডোমের মাথাটা ধর থেকে কচ করে আলাদা করে দিল। ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে পড়ল নারায়ণ ভট্টাচার্যের চোখে মুখে। আর মুন্ডহীন ধরটা কতক্ষণ থর থর করে কাঁপছিল, তারপর থপ করে পড়ে গেল। তখনই ফোপাতে ফোপাতে আড়াল থেকে বেরিয়ে আসেন মণিভূষণ। তারপর সজোরে লাথি মারলেন কাটা মাথাটা। সেটি ছিটকে গিয়ে পড়ল একটা ঝোপে। নারায়ণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর কিছুক্ষণ পর ধরা গলায় বললেন, এ কি করলে মণিভূষণ? কি করলাম? প্রতিশোধ নিলাম, প্রতিশোধ। আপনাকে ওভাবে ছুটে আসতে দেখেই আমার সন্দেহ হয়, তাই হাতের কাছে যা পেলাম এই রামদাটা, এটা নিয়েই পিছু নিলাম। আগে যদি জানতাম জানোয়ারটা গ্রামে ফিরেছে, তাহলে আগেই মেরে দিতাম না। হ্যাঁ, ভুল, খুব বড় ভুল করলে মণিভূষণ। হ্যাঁ, ভুল? কিসের ভুল? কি বলতে চান আপনি? আগে ও দেহধারী ছিল, ওর সীমাবদ্ধতা ছিল। এখনো দেহহীন পিশাচে পরিণত হবে, পুরো গ্রাম শ্মশান করে দেবে। আমি তো ওকে থামাতেই এসেছিলাম, কিন্তু তুমি ওকে আরো বড় সুযোগ করে দিলে। হাঁপাতে হাঁপাতে মণিভূষণ বসে পড়ে। এখন আর কোনো কথা তার মুখ দিয়ে সরছে না। একটু পরেই থমথমে গলায় বললেন নারায়ণ, দেখো, যে নিষ্ঠুরতা বিশেষ সাথে হয়েছে সেটা নিঃসন্দেহে অমানবিক ছিল। নিজের চোখের সামনে ছেলের মৃত্যু কতটা বেদনাদায়ক সেটা আশা করছি তুমিও বুঝেছ। এখন এই এক প্রহরের মধ্যেই যা করার করতে হবে। তুমি এখন ঘরে যাও, আমার এই মুহূর্তে কিছু দ্রব্য দরকার। প্রথমত 100টা ছুঁচ, তারপর 1 খণ্ড পুরনো কাপড়। যাও, ওগুলো জোগাড় করে নাও। আর হ্যাঁ, মনে রেখো এই এক প্রহরের মধ্যেই আমি এখান থেকে কিছু দ্রব্য জোগাড় করে নিয়ে আসছি। আর কাউকে বলে গোবরের লাকড়ি আর কাঠখড় জমা করো তোমরা বাগানে। কাউকে আসতে দেবে না ওখানে। যাও, দ্রুত যাও আগে। কিছুক্ষণ পরই সব জোগাড় হলো। নারায়ণের হাতে একটা কাপড়ের পুতুল, তার মাথায় লাগানো লম্বা 1 গোছা চুল। বৃদ্ধ একে একে 100টা সূচ মন্ত্রপুত করতে করতে বিঁধে দিলেন পুতুলটার পুরো গায়ে। তারপর ন্যাড়া তালতলে একটা গর্তে মাটি চাপা দিয়ে দিলেন, আর বাকি সামগ্রী দিয়ে দাহ করে দিলেন বিষের খণ্ডিত দেহাবশেষ। নির্দেশ দেওয়া হলো চুন সুরকি দিয়ে গাঁথুনি দিয়ে ন্যাড়া তালতলটাকে ঘিরে দিতে হবে, আর কোনো গ্রামবাসী বা বাড়ির কোনো লোকজন যাতে একদমই এদিকটা না আসে, তার জন্যই দেওয়াল তুলে বাগানটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বললেন নারায়ণ ভট্টাচার্য। এইটুকু বলেই থামল সুরেশ। সবাই রুদ্ধশ্বাস হয়ে শুনছিল। ক্লান্ত গলায় সুরেশ বলল, একটু জল দাও তো। জল এলো। সুরেশ 1 ঢোক গিলে একটু দম নেয়, তারপর আবার বলা শুরু করে, তারপর বহু বছর কেটে যায়। ঘটনার পর মণিভূষণের স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মণিভূষণও খুব ভালো ছিলেন না। এক সময় রাজরোগ যক্ষায় আক্রান্ত হয় তিনি। বছর 5 মধ্যেই তার মৃত্যু হয়। তারপর জমিদারি চলে যায় আমার পিতামহের হাতে তথা ফণিভূষণের হাতে।
ফণিভূষণের এক পুত্র হয়েছিল, ইনি আমার বাবা। পরে এক কন্যাও হয় তাদের ঘরে। আগেই বলেছিলাম, আমাদের বাড়ির বাগানের অংশটায় একটা বিশেষ তান্ত্রিক উপাচার করা হয়েছিল। তখনকার পুরোহিত নারায়ণ ভট্টাচ মশাই যা বলেছিলেন তার মর্ম হলো এই যে, একটি মন্ত্রপুত সমাধিতে একটি পুতুলের মধ্যে কয়েদ করে রাখা হয়েছে এক বিশেষ পিশাচ সত্তাকে। সে কিন্তু মরবে না, প্রতীক্ষা করবে কোনো এক সুযোগের। যদি কোনোভাবে সে ওই সমাধি থেকে মুক্ত হয়, তবে সে রূপ নেবে এক ভয়ানক অপশক্তির। তার নাম হলো কার্মিচা। দেহে ফোটানো প্রতিটা সূচের ফোড়া রূপ নিয়েছে এক একটা চোখ। সেই পিশাচ মায়াবী, সম্মোহনকার চেয়ে পারদর্শী। শিকার হাতে পেলেই সে রক্ত শোষণ করে প্রাণনাশ করে তার শিকারের। গ্রামের অনেকেই নাকি নির্জন ওই পথটার যাওয়ার সময় শুনতে পেত ওই দেওয়াল ঘেরা স্থানটা থেকে তাদেরই পরিচিত লোকের স্বর ধরে কেউ যেন ডাকছে। কখনো বিকট অট্টহাসি, আবার কখনো করুণ কান্নার স্বর ভেসে আসত। কাজেই ভয়ে ওই পথ পারত পক্ষে কেউই মারাত না। সবই এমন ভাবেই চলছিল। সময় এগিয়ে চলে, ব্রিটিশ শাসন শেষ হলো, দেশের বুকে চলল ভাগের কেচি। এই অংশে পড়ল পাকিস্তানের ভাগে। প্রথম কমাস আতঙ্কে কাটলেও একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে এলো পরিবার। ৫৪ নির্বাচনে যুক্তফ্রন্টের জয় হলো। ফজলুল হক মুখ্যমন্ত্রী হয়ে জমিদারি রদ করে দিলেন। তবে তাতে বিশেষ অসুবিধা হলো না, কারণ আমাদের জমির অভাব ছিল না। বরং বলা ভালো, ভাগিদার ছিল না কোনো। আমার পিতার বিবাহ হলো, আর কয়েক বছরের মাথায় আমার জন্ম থেকেই শুনে আসছিলাম পরিত্যক্ত বাগানের কাহিনী। বয়স তখন ওই 10 কি 11 হবে। তখন বেজে উঠল মুক্তিযুদ্ধের রণদামামা। পাকিস্তানি মিলিটারিদের প্রথম টার্গেট ছিল হিন্দুপাড়া আর সম্ভ্রান্ত সম্পূর্ণ হিন্দু পরিবারগুলো। কাজেই আমরা ছিলাম আতঙ্কে। একদিন খবর এলো রাউজানের প্রখ্যাত আয়ুর্বেদিক ঔষধ ব্যবসায়ী নূতন চন্দ্র সিংহকে বাড়িতে ঢুকে গুলি মেরে পালিয়েছে পাক বাহিনী। নন্দীর হাতের সাহা বাড়িতেও চলেছে মৃত্যুর উল্লাস। বাবা আর ভরসা পেলেন না, আমাদের নিয়ে চললেন ত্রিপুরার সীমান্ত অভিমুখে। ত্রিপুরার সাবরাম ক্যাম্পে আমরা ছিলাম মাস 4। তারপর দেশ স্বাধীন হলো। আমরাও ৭২-এর শুরুতেই ফিরে এলাম। এসে দেখি বাড়ি তছনছ, লুটে পুটে বাড়ির ভেতর থেকে বেশিরভাগ জিনিসই হাওয়া। এমনকি পরিত্যক্ত বাগানের দেওয়ালগুলো বিধ্বস্ত। সম্ভবত পাক বাহিনী বা তাদের এদেশীয় রাজকারগুলো ভেবেছিল এখানে কোনো গুপ্তধন লুকিয়ে রাখা আছে, তাই হয়তো এভাবে ভেঙেছে। আমাদের জন্য তেমন কোনো বিশেষ বিষয় ছিল না এটি। তবে ঘরের ও গ্রামের বয়োজ্যেষ্ঠরা বেশ চিন্তিত হলেন। তবে কোনো ভুতুড়ে ঘটনা ঘটেনি বলে হয়তো সবাই একসময় ভুলেছিল সেটি। এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়, যেটির কারণে আরম্ভ হয় নতুন বিভীষিকা। যখন এর কথা বলছি তখন আমার বিয়ের সময়। বহুদিন পর বাড়িতে বিয়ের ধুম। দূর থেকে আত্মীয় স্বজন সকলেই এসেছে। মোটামুটি আনন্দের সাথেই বিয়ের যাবতীয় কাজ মিটে যায়। সম্ভবত ওই বউ ভাতে দিনই হবে। হঠাৎ বাড়িতে চিৎকার চেঁচামেচি পড়ে যায়। ব্যাপার দেখতে আমি উঠোনে যাই। দেখি বাড়িতে বেড়াতে আসা এক কুটুমের ছোট মেয়ের হাতে ধরা একটা পুতুল। পুতুলটা দেখে তো আমাদের সবারই চোখ কপালে উঠেছিল।
একটা মিশমিশে কালো কাপড়ে বানানো পুতুল, মাথায় মানুষের চুলের মতোই চুল লাগানো। কেমন একটা পচা বোটকা গন্ধ ওটার থেকে বেরোচ্ছে। সব থেকে লক্ষণীয় বিষয় হলো পুতুলটার গায়ে বিঁধে আছে অসংখ্য সূচ, সেগুলো গায়ে মরচে পড়েছে। হ্যাঁ, শৈশব শুনে আসা সেই উপকথার জীবন্ত জীবস্ব যেন বেরিয়ে এলো। যে ছোট মেয়েটি এই পুতুলটা ধরেছিল সে বেচারি তখন কাচুমুচু হয়ে সবার হই হুল্লা দেখছে। আমি নরম স্বরে জিজ্ঞেস করলাম সেটি কোথায় পেল। মেয়েটি বলল যে সে নাকি আনমনি খেলছিল। এমন সময় ওদিকে একটা মেয়ে তাকে বলল যে পুতুল চায় কিনা। মেয়েটি হ্যাঁ বলতেই সে বলল ওই ন্যাড়া তালতলের গোড়ায় ফাটলে একটা পুতুল রাখা আছে, ওটাই বের করে নিতে। মেয়েটি তাই নিয়েছে। এদিকে গ্রামের বুড়ো বুড়িরা রীতিমতো হাঁক ডাক ফেলে দিয়েছে ওটা ফেলে দেওয়ার জন্য। জনৈক বৃদ্ধ পরামর্শ দিল ওটা জ্বালিয়ে দেওয়ার জন্য। বাড়ির পাশে দুটো কুকুর ক্রমশ বিকৃত স্বরে ডেকে চলেছে। তখন মেয়েটার মা এসে বলল ছুঁড়ে ফেলতে ওই পুতুলটাকে। মেয়েটা ঘরের পাশেই একটা ঝোপে মুখে ছুড়ল সেটাকে। সবার ইচ্ছা ছিল ওটা জ্বালিয়ে দেওয়ার, কিন্তু মেয়েটা পুতুলটাকে ফেলতেই কোত্থেকে হুট করে একটা শেয়াল এসে মুখে করে নিয়ে দৌড়ে পালালো। আমি খুব অবাকই হয়েছিলাম, কারণ এমন হট্টগোলে কোথা থেকে শেয়াল আসবে সেটাই আমি বুঝতে পারলাম না। আর দুম করে এলো কোত্থেকে সেটা, আবার কোথায় চলেও গেল, কেউই বুঝতে পারলাম না কিছু। আমি ততটা গা করিনি বটে, তবে মা আর বাবার মুখে একটা চাপা আতঙ্ক বুঝতে পেরেছিলাম। গ্রামে সবার মুখে মুখে তখন ঘুরছে একটাই শব্দ, কার মির্জা। তবে আস্তে আস্তে ভুতুরে কাণ্ড কারখানা আরম্ভ হলো। দিনের বেলা যেমন তেমন করে কেটে যেত বটে, কিন্তু রাত হলেই বাড়ির পরিবেশ কেমন যেন বদলে যেত। ঘর যথেষ্ট খোলামেলা হওয়া সত্ত্বেও কেমন যেন দম বন্ধ লাগতো। রাত্রে ঘুমানোর সময় বারবার অস্বস্তি হতো, মনে হতো কেউ অলক্ষ্যে যেন খেয়াল রাখছে। আর শুধু আমাদের ঘরে নয়, পুরো গ্রাম জুড়েই শুরু হলো এমন কাণ্ড। একা একা কেউ যদি গ্রামের মেঠো পথ ধরে আসতো, তাহলে সে শিকার হতো কার মির্জার মায়ায়। কারোর ভাগ্য ভালো থাকলে সে হয়তো বেঁচে যেত। আমার বন্ধু বাদলের ঘটনায় বলি শোনো। ছেলেটা ওই ঢেকি শাক ভালোবাসে, আর বর্ষার সময় তো আমাদের গ্রামের পথে আশেপাশে প্রচুর ওই ঢেকি শাক আর হলুদ হলুদ কচুর ফুল হতো। সেগুলোই গ্রামের ভাষায় ওই পোপা বলে। তো সে এরকমই একবার ওই ঢেকি শাক আর কচুর ফুল তুলতে তুলতে এরকমই একটা সম্মোহিত হয়ে পড়েছিল। এমন সময় ওই পথেই আসছিল গ্রামের এক কাকা। উনি দেখলেন বাদল কেমন যেন অপ্রকৃতিস্থ হয়ে পড়েছে, মাটির উপরে ঝুঁকে হাতে কি সব তুলছে, আর ক্রমশই আমাদের পরিত্যক্ত বাগানটার পথে এগোচ্ছে। কাকা তাকে ডাকলেন বেশ কয়েকবার, তার সাড়া নেই। শেষে গা ধরে দুবার ঝাড়া দিতেই ওর হুঁশ ফিরল। ও শূন্যে মাটির উপর ঝুঁকে বসেছিল, অথচ ওর মনে হয়েছিল ও লুঙ্গির কোচর ভর্তি শাক আর পোপা নিয়েছে। এমনটা আকছাড়ি হতো, এবং কোনো কোনো হতভাগ্যের প্রাণহীন নিরক্ত কুকরানো সবও পাওয়া যেত। সেগুলোর সারা গায়ে কেউ যেন সূচ বিধিয়ে রেখেছে। এমনই চলছিল। এর মধ্যেই কমলের মায়ের গর্ভে কমল এলো। এত উৎকণ্ঠা দুশ্চিন্তার মধ্যে আমরা খুশি ছিলাম। আমরা আমাদের বংশের প্রদীপের আগমনের দিন গুনছিলাম, কিন্তু তখনই শুরু হলো উৎপাত।
কমলের মায়ের উপর সম্ভবত দৃষ্টি পড়েছিল কার মির্জার। ও যখন ঘরে একলা থাকতো তখনই ভয় পেত, রাত্রে দুঃস্বপ্ন দেখত এবং চিৎকার করে জেগে উঠত। ওর কখনোই স্লিপিং ওয়াকের সমস্যা ছিল না, কিন্তু এই সময়টাতে প্রায় তাকে দেখা যেত ঘুমে হেঁটে হেঁটে বাগানের দিকে যাচ্ছে। অবস্থা এমন হলো ওকে নিরাপত্তা দিতে আমাকেই জাগতে হতো। বাধ্য হয়ে উত্তরের এক সাধু বাবাকে ডেকে আনি আমি। অনেক তাগা ধাগা করে ওর হাতে বেঁধে দিলেন। তারপর সমস্যা কয়েকদিন বন্ধ ছিল বটে, কিন্তু সাধু ভক্ষণের পরপরই দেখা দিল আরো এক বড় সমস্যা। ভয় পাওয়ার মাত্রা প্রচন্ড বেড়ে গেল। এ সময় বহুবার চেয়েছি তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিই, কিন্তু কোনো না কোনো ভাবেই আটকে যেত। কোনোদিন প্রবল বৃষ্টি নেমে আসতো বা কোনোদিন ঘরের কোনো উটকো ঝামেলা, এতে ব্যস্ত হয়ে পড়তাম। একদিন ওকে নিয়ে বের হবই, তৈরি আছি সবাই। পুকুর ঘাটে পিছলে এমন আচার খেয়েছি যে দুদিন শয্যাশায়ী থাকতে হয়েছে। শেষে অপেক্ষাকৃত নিরাপদ ব্যবস্থা রূপে আমার বন্ধু বাদলের ঘরে ওকে রেখে আসি, কারণ বাদলের স্ত্রী চিত্রা বৌমুনিও তখন সন্তান সম্ভবা। এভাবেই দিন চলছিল। অবশেষে এসে গেল আমাদের বহু প্রতীক্ষার দিন। কমলের মা তখন ছটফট করছে, প্রসব বেদনা উঠেছে। ওদিকে বৌমনি মানে বাদলের স্ত্রীরও একই অবস্থা। দুজনকেই একসাথে নিতে হবে 3 মাইল দূরে মফস্বলের হাসপাতালে। তখন তো এরম ইনস্ট্যান্ট সিএনজি ছিল না। দুটো ভ্যানেরই জোগাড় করা হলো। একটা আমি আর কমলের মা, আরেকটায় বাদল আর বৌমনি। কি বলবো, যে ভ্যান চালাতে আরম্ভ করলো অমনি শুরু হলো উৎপাত। আশেপাশে সব কাক পক্ষী চিৎকার করতে শুরু করলো। দূর থেকে কুকুরের কান্নার শব্দ আরম্ভ হলো, আর উঠল ভীষণ ঝড়। ভ্যান তখন গ্রামের সীমা পেরোতে পারেনি। পথের দুধারেই গাছগুলোর মাথা যেন ভীষণভাবে দুলছে। গাছের ডাল পালা ভেঙে পড়ছে একটু একটু পুকুরে। বুঝলাম কার মির্জা চায় না আমরা গ্রাম থেকে বের হয়ে পড়ি, কারণ তার শিকার তো অনাগত কমল। আমাদের ভ্যান চালক দুজনও কোনো ক্রমে আর পারছে না এগোতে। এদিকে আমার স্ত্রীর অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। একটা সময় পর একটা গাছ থেকে বড় ডাল ভেঙে পড়েছিল। আমাদের ভ্যান চালক সেটা সামলাতে গিয়ে খেই হারিয়ে ফেলে। আমাদের ভ্যানটা রাস্তার ধারের একটা বড় গাছে ভীষণ জোরে বাড়ি খায়। আমার মাথাটাও জোরে ঠুকে যায় গাছে। তারপর চোখে অন্ধকার দেখি আমি। কিছু মনে করতে পারি না। জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালের বেডে অ্যাডমিট। মাথায় অসহ্য ব্যথা, ব্যান্ডেজ করা। প্রায় 8 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমার মনে পড়ল আমার পরিস্থিতি। দ্রুত চিৎকার করে আমি নার্সকে ডাকলাম। নার্সের মুখে জানলাম আমার স্ত্রীও এখানেই ভর্তি, সাথে বৌমনিও। ঘন্টা খানেকের পরে একটু উঠে দাঁড়ালাম। রুম থেকে বেরিয়ে একটু সামনেই পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। বুঝলাম ওদিকে বাদল দাঁড়িয়ে। হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি আমি। বাদল আমাকে দেখেই জড়িয়ে কেঁদে উঠল। বৌমনি বা তার সন্তান কাউকেই আর বাঁচানো যায়নি। আর আমার ছেলে হয়েছে। আমার স্ত্রীর অবস্থা এখন পুরোপুরি নিরাপদ নয়। সব শুনে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। ঈশ্বরের দয়া হলো, কমলের মা সুস্থ হলো। সিদ্ধান্ত নিলাম এবার চিরতরে এই ভিটে ত্যাগ করতেই হবে। গ্রামের লোকও সিদ্ধান্ত নিল ওই অংশ চিরতরে আলাদা করার। খাল কেটে হালদারের জল এসে সেই ভূখণ্ডকে পরিণত করলো ডোবায়। তারপর মন্ত্রপুত শিকলের সীমানা টানানো হলো।
তখন থেকেই আর আমি আর আমার পরিবার কেউ আর ওই গ্রামে যাই না। সবাই চুপ। কমলের মাও বলল, দিনটার কথা ভাবলে আজও শিউরে উঠি। ভগবানের অশেষ কৃপায় তোকে পেয়েছি। আজ তুই নতুন জীবন শুরু করতে চলেছিস। তোকে ওই বিপদের মুখে কি করে ঠেলে দিই বল? তুই জেদ করিস না বাবা। কমল বুঝল এখন তর্ক করা নিষ্প্রয়োজনীয়। প্রথমত এগুলো তার কাছে স্রেফ গল্পই। কাজেই সে পরিবারকে বোঝাবে সে লোকেশন চেঞ্জ করেছে, কিন্তু যাবে তো সে দেবডাঙ্গাতেই। সেখানে ফটোশ্যুট সেরে তারপর সবার কাছে প্রমাণ করবে যে ওদের দুশ্চিন্তা সবই অমূলক। 3 দিন পরের কথা, বাদল বসে আছে তার ঘরের দাওয়াতে। সে বিপত্নী এবং নিঃসন্তান, একলা মানুষ। পাশে ভাইয়ের পরিবার বসবাস করে বটে, তার সাথে খুব বেশি মাখামাখি নয়। হঠাৎ চোখের সামনে দেখতে পায় একটা সবুজ লোকাল সিএনজি এসে থামল। সেখান থেকেই একটা ছেলে আর একটা মেয়ে এসে নামল, সাথে আরো একজন ছেলে, কাঁধে ব্যাগ আর হাতে স্ট্যান্ড নিয়ে। প্রথমোক্ত ছেলেটি এগিয়ে যায় বাদলের দিকে, তারপর চোখ থেকে সানগ্লাস আর মুখ থেকে মাস্ক খুলে বলল, বাবার বেস্ট ফ্রেন্ড বাদল কাকু, রাইট? বাদল অবাক হয়ে চেয়ে রইল। মুখ দিয়ে বেরিয়ে এলো, কমল। কমল মেয়েটিকে দেখিয়ে বলল, ও রিদিতা, আমার হবু স্ত্রী। তারপর দুজনে মিলে প্রণাম করল। বাদল আশীর্বাদ না দিয়ে চাপা স্বরে বলল, কেন এলে? তোমার বাবাকে নিষেধ করেছি না? ও কামন কাকু, 2 দিনেরই তো ব্যাপার। আজকের রাত, কালকে সকাল, তারপরেই চলে যাব। তোমার বাবা তোমাকে আসতে দিল? ফর গড সেক কাকু, বাবাকে বলতে চেও না জানো, প্লিজ। বাদল জানে আর বলেও লাভ নেই, যা হবার তা হবে। খুব ইচ্ছে করেছিল এখনই ঘাড় ধরে ওদের শহরের গাড়িতে তুলে দেয়, কিন্তু কোনো কারণে পারছে না। সে জন্মের পর ছেলেটাকে প্রথম দেখল, তবুও তাকে ধমকাতেই হলো তাকে। মনের কোণটা একটু হলেও ভিজে উঠল তার, কিন্তু মনের ভাব মনে গোপন রেখে সে বলল, আমি থাকার বন্দোবস্ত করি। শোনো, দক্ষিণ দিকে যাবে না, আর সন্ধ্যার পর তো ঘরের বাইরে নয়। গ্রামের লোকের সাথে কথা টথা বলতে হবে না। পরিচয় জানতে চাইলে বলবে তোমরা এনজিও লোক। হ্যাঁ, দেববাড়ির কথা বলারও দরকার নেই। এসব বলেই সে ঘরের ভেতর চলে যায়। সারা বিকেল ওরা ফটোশ্যুট করবে, ভিডিও রেকর্ডিং করবে নানা ভঙ্গিমায়। ফটোগ্রাফার ছেলেটি ক্যামেরা গুছিয়ে ঘরে চলে যায়, ওদের একটু স্পেস দিতে হবে। এবার কমল এসে হৃদিতার হাত ধরে, কপালে একটা চুমু খায়। হৃদিতা বলে, ইস, কি করছো দিনের আলোয়? তো আশেপাশে কি কেউ আছে? তবুও আরে আমাদের আজ 6 বছরের রিলেশনশিপ, এ তো সামান্য কপালে। তোমার অধরা মৃত কত পান করেছি তার হিসেব আছে? যা নির্লজ্জ, মুখে কিচ্ছু আটকায় না। আগে না, আটকায় না। আচ্ছা সেসব বাদ দাও, চলো আজ রাতে একটা স্পেশাল মেক আউট করা যাক। মানে? এরকম গ্রামে তো আর আসিনি কখনো। লেটস গেট ওয়াইল্ড ইন দ্য নেচার। আজ না হয় প্রথম যৌবনের মতো আবার বন্য হব। এই এই একদম না। আর কদিনই বা বাকি বিয়ের? একটু ধৈর্য ধরোই না। হ্যাঁ, জানো এইখানেই বিয়ের পর হানিমুনে আসবো। হ্যাঁ, ধুর, আমি জানি না। বলেই লজ্জায় লাল হয়ে রীতিতা দৌড়ে পালায়। কমল কিছুটা আশাহত হয়ে আস্তে আস্তে ঘরে যায়। রাতে কমলের আর ফটোগ্রাফারের শোয়ার বন্দোবস্ত হয় বাদলের ঘরে, আর রীতিতার জন্য বিছানা হয়েছিল বাদলের ভাইজির সাথে। কমল তাকে বহুবার মেসেঞ্জারে টেক্সট করেছে বের হওয়ার জন্য, কিন্তু সে রাজি নয়। অতঃপরে হতাশ হয়ে সে চোখ বুজে ঘুমাতে চাইল। হঠাৎ ওর তন্দ্রাভাব কেটে গেল একটা ডাকে। তাকে কেউ ডাকছে, মাথার কাছে জানলা। 2 বার ডাকার পরে সে জানলা দিয়ে তাকায়। একটা মেয়ে ওড়না মাথায়, তার দিকে পিঠ করে দাঁড়িয়ে। কমল বুঝল হৃদিতা। আচ্ছা,
ম্যাডাম তবে সারপ্রাইজ দেবেন বলেই এসেছেন। একটা দুষ্টুমি ভরা মুচকি হাসি হেসে পা টিপে টিপে ঘরের শিকলটা আস্তে খুলে বেরিয়ে আসে সে। হৃদিতা এখনো ওখানে দাঁড়িয়ে। ও পেছন থেকে জড়িয়ে ধরতে যায়। হৃদিতা সরে যায়। হৃদিতা যেন কমলের সাথে খেলছে। এভাবে ক্রমশ চলতে চলতে হৃদিতা থেমে যায়। এবার খানিকটা কামুক মনে হৃদিতার কাঁধে হাত রাখে কমল। এই কি, ঘাড়টা এত ঠান্ডা কেন? হাত ধরে শিউরে ওঠে। এটাও ঠান্ডা। একটু ভয় পেয়ে কমল হৃদিতাকে ডাকে। এমন সময় শব্দ আসে, কে? হৃদিতা? তখনই মেয়েটির মুখ ঘোরায়। ওহ, কি বিভৎস! ফ্যাকাশে সাদা মুখ, মণিবিহীন সাদা চোখ আর কালচে ময়লা দাঁত। দেখে তো কমলের পিলে চমকে ওঠে। এই কি, কে কে তুমি? মেয়েটি খিলখিল করে হেসে বাতাসে মিলিয়ে যায়। এদিকে কমলের খেয়াল হলো সে এখন কোথায়। পায়ের তলায় দুর্গন্ধ পচা জল, তারও তলে পিঠের মাটি, সামনে একটা ঢ্যাঙা তাল গাছ, পাতাবিহীন। তার থেকে ওটা কি নেমে আসছে? এবার কমলের মুখ দিয়ে অজান্তে বেরিয়ে এলো, কার মির্জা? তখনই কার্মিচা তার হাড় হিম করা হাসি হেসে লাফ দেয় কমলের উপর। আপন্ন বিস্তৃত দাঁত এসে বসাতে যাবে এমন সময় কেউ একটা চিৎকার করে উঠল, থামো, মেরো না! বাদল ছুটে আসছিল কমলের পিছু পিছু। হাত জোর করে বলল, ছেড়ে দাও ওকে, মেরো না। আমায় মারো, তবু ওকে মেরো না। কার্মিচা একটা দাঁত চিলের হাসি হেসে আবার তার কাছে মন দেয়। কমল এখন বেহুশ। এবার বাদল চিৎকার করে ওঠে, যাকে তুমি তোমার ছেলের হত্যাকারীর বংশধর বলে ভুল করছো, সে তা নয়। ও আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, ও আমারই ছেলে। কার্মিচা থমকে গেল এই কথা শুনে। পরম বেদনায় চোখ পোলালো বাদল। ওর মনে ভেসে উঠল সেই কুটির রাতের ঘটনাবৃত্ত। টাল সামলে সুরেশ আর তার স্ত্রীর ভ্যানটা রাস্তার একধারে এসে গাছের সাথে ঠুকে যায়। ফলে দুজনেই আঘাতে বেহুশ হয়ে যায়। যেমন তেমন প্রকারে হাসপাতালে নেওয়ার পর দেখা গেল সুরেশের স্ত্রীর পায়ের মাঝখানে রক্তে ভেসে যাচ্ছে। ডাক্তার বললেন গর্ভের সন্তান আঘাত পেয়ে তখনই শেষ। এদিকে আরেকটা দুঃস্বপ্ন হলো, তার পত্নী এদিকে পুত্র জন্ম দিয়েছে। শোক সামনে উঠে তখনই একটা সিদ্ধান্ত নেয় সে, এই সন্তান সুরেশের ঘরেই যাবে। নার্সকে বলে তখনই এই ব্যবস্থা করে নেয়। কার্মিচা সব বুঝেই থমকে গেল। এবার বাদল হাত জোর করে বলল, তুমিও বাপ, আমিও বাপ। আমার ছেলের জীবন ভিক্ষা দাও। তুমি তোমার শেষ শিকারটাও নিয়ে নিয়েছো। দয়া করো, আমার ছেলেকে বাঁচতে দাও। আমার ছেলেকে বাঁচতে দাও। বলেই হাও হাও করে কেঁদে উঠল বাদল। কার্মিচারূপী বিষে হতবাক। মৃত্যুর আগে কেবল তুচ্ছ তাচ্ছিল্য, আর মৃত্যুর পরে ভয় আর অভিসম্পাতি সে পেয়েছে। কেউ হাত জোর করেই কিছু চাইনি তার কাছে। না, তার প্রতিশোধ পূর্ণ হয়েই গেছে। সে আজ তৃপ্ত। আকাশপানে তাকিয়ে একটা গগন বিদারী হুঙ্কার দেয় কার্মিচা। তখন আকাশ থেকে একটা বজ্রের ঝলক নেমে আসে ন্যাড়া তাল গাছটায়, আর মুহূর্তেই মশালের মতো জ্বলে ওঠে সেটা। আর বাদলের চোখের সামনেই বাতাসে মিলিয়ে যায় কার্মিচা। তখনও বাদল হাত জোর করে হাঁটু গেড়ে বসে। 5 বছর পরের কথা। আজ বাড়ি এসেছে কমল আর তার বাবা সুরেশ।
সুরেশের অকৃত্রিম বন্ধু বাদল আর নেই। গ্রামের অধুনা সংস্কৃত দেবডাঙ্গা, বিশ্বনাথ, কালচাঁদ মহাশ্মশানে তার শেষকৃত্য হয়েছে। নামকরণের নেপথ্যে সেই সদ্য প্রয়াত বাদল গ্রামবাসীদের বুঝিয়েছিল তাদের সাথে কতটা অন্যায় করা হয়েছিল, আর সর্বসম্মতিক্রমে এই নাম দেওয়া হয়েছে। আর শ্মশানের উপকণ্ঠে একটা মন্দিরও হয়েছে। বিশ্বনাথ নামে শ্বেত পাথরের শিবলিঙ্গ আর কালচাঁদ নামে কালো পাথরের কৃষ্ণ মূর্তি স্থাপিত করা হয়েছে। আজ বাদলের মুখাগ্নি করবে কমল। এটা অবশ্য সুরেশেরই ইচ্ছে। কমল একটু আপত্তি করছিল, কিন্তু সুরেশের মতে জীবনদাতা পিতার সমান। চিতা জ্বলছে। সুরেশ সেদিকে তাকিয়ে অপলক। না, কান্না পাচ্ছে না। এককালে সে তাকে বংশদ্বীপটাই দান করেছিল। আজ সে দ্বীপ থেকে তার প্রাপ্ত আগুনটুকু সে পেয়েছে। বাদলটা বড্ড সরল। সে যখন তার পুত্রটিকে অকাতরে তুলে দিল, সবই শুনেছিল সুরেশ পর্দার আড়ালে। তবুও কিছু বলেনি, কারণ হয়তো বন্ধুত্বের মর্যাদা রাখতে। অপেক্ষাকৃত ধনী বলেই বাদলকে এটা ওটা কত কি করে সাহায্য করেছে সুরেশ। এজন্য তার মনে একটু হীনমন্যতা ছিল। তার মান রাখতেই সেদিন কঠোর আবেগ চেপে সুরেশও চুপ ছিল। যাক, আর যার প্রাপ্ত সে পেল। বিষে আর কালাচানকে হয়তো ভুলে যাবে, কিন্তু ওরা রয়ে যাবে কার্মিচার উপকথার ভয়াবহতায় আর শ্মশানের নবনির্মিত মন্দিরের ভক্তদের ভক্তিতে। আজ শুনলেন শ্রী চয়ন দাসের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, কার্মিচা। আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো জানান আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর কেমন গল্প শুনতে আপনি পছন্দ করেন তাও জানাবেন। আজকে গল্প পাঠে ছিলাম আমি দীপেন্দু। অন্যান্য চরিত্রে পিয়ালি, শুভম, দীপ্তিমান, পার্থ অরণ্যদেব, সহেলি, অভিক, প্রীতম, মেঘনা এবং সৌরভ। আবহতে ফিনিক্স। পোস্টার ডিজাইনে সৌম্যদীপ গুই। গল্পের সংলাপে দেবশ্রিতা। আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো জানাবেন কিন্তু। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন, যাতে নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারেন। আজকের জন্য বিদায়। ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থেকো, সঙ্গে থেকো আমাদের এই বঙ্গ কথার।